হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং যে যার মতো করে কিন্তু প্রস্তুতি যাত্রাটাকে গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছেন। আর আপনাদের এই প্রস্তুতি যাত্রাটাকে আরো বেশি সহজ করার জন্য দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নিউরন নার্সিং কোচিং সেন্টার কিন্তু বরাবরের মতো আপনাদের সাথে আছে। আর দেরি না করে সবাই আজকের ফ্রি সেমিনার ক্লাসটিতে যুক্ত হয়ে যান। আজকে আমাদের আন্তর্জাতিক বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করব। তো দেরি না করে সবাই এই এক্সামে অনলাইন লাইভ এক্সামে যুক্ত হয়ে যায় এবং যেসব ফ্রেন্ডরা আপনাদের প্রতিদিন ক্লাস করে তাদেরকে মেনশন করে জানাই দিই যে অলরেডি কিন্তু ক্লাসটি শুরু হয়ে গিয়েছে এবং যে যে গ্রুপে যুক্ত আছেন গ্রুপগুলোতে কাইন্ডলি একটু আপনারা শেয়ার করে জানাই দিবেন যে অলরেডি ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। কারণ ক্লাস শুরু হওয়ার অনেকক্ষণ পরেও কিন্তু আপনার অনেক ফ্রেন্ডরা বলে যে ক্লাসটা শুরু হয়েছে কি না আদৌ। তো সবাই যাতে আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে সেই জন্য আর দেরি না করে সবাই একটু দ্রুত আমাদের লাইভ ক্লাসটা নিজেদের আইডিতে শেয়ার করে দিব এবং যেসব ফ্রেন্ডরা প্রতিনিয়ত ক্লাস করে তাদেরকে জানাই দিব যে ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। যেসব ফ্রেন্ডরা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন বা যেসব ভাইয়াপুরা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন, প্রিপারেশনটা মন মতো হচ্ছে না। দেশের সব থেকে বড় নার্সিং পাবলিকেশন নিউরন পাবলিকেশন, এটা দ্বারা পরিচালিত দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং নিউরন নার্সিং কোচিং, যেখানে সারা বাংলাদেশে 50 ঊর্ধ্ব শাখা রয়েছে এবং যেগুলো সরাসরি ঢাকা থেকে পরিচালিত। সো আর দেরি না করে আপনাদের নিকটস্থ যে নিউরন নার্সিং কোচিং সেন্টারটা আছে সেখানে ভর্তি হয়ে যান। যারা সরাসরি হেড অফিসে ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করে ফার্ম গেটে ভর্তি হয়ে যাবেন, অথবা যারা অফলাইনে কোচিং করতে পারছেন না যে কোনো কারণে তাদের জন্য কিন্তু নিউরন রেখেছে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্ম। সেখানে ভর্তি হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই তথ্যবহুল লেকচার শিটগুলো সম্পূর্ণ ফ্রি এবং আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 96টা অনলাইন ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের টপিকস ভিত্তিক এবং 125টা এক্সাম। সো দেরি না করে যারা এখনো অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে ভর্তি হন নাই দ্রুত যোগাযোগ করে তারপরে ভর্তি হয়ে যাবেন। ওকে, যারা যারা যুক্ত হচ্ছি ফার্স্টে কমেন্টের মাধ্যমে ক্লিয়ার করব যে কে কোথা থেকে, বাংলাদেশের কোন ব্রাঞ্চ থেকে যুক্ত হচ্ছি, কে কোন ব্রাঞ্চ থেকে কোথা থেকে যুক্ত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই সবাই জানাই দিব। এবং ভাইয়াকে কে কোথা থেকে দেখছি এবং লাইভ ক্লাসের সাউন্ডটা আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার পিছনে রাখা যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু দ্রুত জানাই দিব। সবাই একটু দ্রুত, যারা যারা লাইভ ক্লাসটিতে যুক্ত আছি সবাই একটু দ্রুত জানাই দেই যে আজকে লাইভ ক্লাসের সাউন্ড আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। আন্তর্জাতিক বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন সমাধান করব যেখান থেকে কিন্তু প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। তো কোনোভাবেই ক্লাসটা স্কিপ করা যাবে না। যারা যারা লাইভে যুক্ত হব প্রত্যেকের ফ্রেন্ডকে মেনশন করে জানাই দিব যে ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা একটু কাইন্ডলি আপনাদের যেসব গ্রুপগুলো রয়েছে গ্রুপগুলোতে শেয়ার করে দেন, নিজেদের আইডিগুলোতে শেয়ার করে দেন। এই যে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো আছে যাদের আইডিতে শেয়ার থাকবে এই আইডিগুলো দেখে কিন্তু একেবারে যখন পরীক্ষার আগ মুহূর্তে আমি সাজেশনটা দিব এদেরকে কিন্তু সাজেশনটা দিয়ে দিব। সো দ্রুত আপনারা একটু শেয়ার করে দিবেন ক্লাসটা, যেন সবাই আমাদের সাথে কমেন্ট যুদ্ধে অংশগ্রহণ করতে পারে, সবাই যেন আমাদের সাথে কমেন্ট যুদ্ধে নামতে পারে। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি সব গ্রুপগুলোতেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি আমি ট্রাই করেছি সব গ্রুপগুলোতে দেওয়ার জন্য। যদি কোনো গ্রুপগুলোতে বাকি থাকে সেই গ্রুপগুলোতে কাইন্ডলি একটু তোমরা যারা আছো সবাই একটু দিয়ে দিবা। কারণ অনেকেই কিন্তু ক্লাসটা মিস করে বা অনেকেই বলে ক্লাস কখন শুরু হলো, অনেক গ্রুপগুলোতে দেওয়া হয় না, আসলে অনেকগুলো গ্রুপ তো যার কারণে একটু মিস হয়ে যায়। আপনারা যদি একটু দিয়ে দেন তাহলে আমার আর কষ্ট করে দিতে হয় না আর অনুযুক্তও শুনতে হয় না যে ভাই কখন কি শুরু হলো বা কি দিয়ে কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ফার্স্ট প্রশ্নে চলে যাব। এডমিশনের যুগ, প্রতিযোগিতার সময় কোনোভাবেই স্কিপ করা যাবে না। নার্সিং সেক্টরে এসে আপনারা একটা মাথায় রাখবেন যে আপনাদের কোনো নেগেটিভ মার্কিং নাই, তার মানে প্রত্যেকটা প্রশ্নেরই আনসার করতে হবে। আর সেটা আজকে থেকেই শুরু করেন, পারেন বা না পারেন আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার উত্তরটা জানাবেন, মতামতটা জানাবেন। যদি ভুল হয় কোনো সমস্যা নাই, এখান থেকে ভুল করব, শিখব, বাট এই ভুলটা নিয়ে যদি আমি হলে চলে যাই তাহলে কিন্তু আমার সমস্যা। সো বাংলাদেশের যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আজকের লাইভ ক্লাসটিতে আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। ফার্স্ট প্রশ্ন, আজকের প্রশ্নগুলো একটু বুঝে আনসার করবেন। হ্যাঁ, প্রশ্নটাই কি চেয়েছে সেটা বুঝে দেন আনসার করবেন।
ফার্স্ট প্রশ্ন, সব থেকে বেশি রাষ্ট্রের মহাদেশ কোনটি? সবাই একটু দ্রুত জানাই দেন যে বাংলাদেশের সব থেকে বেশি রাষ্ট্রের মহাদেশ কোনটি? যারা যারা যুক্ত হচ্ছে সবাই একটু দ্রুত জানাবো যে বাংলাদেশের সব থেকে বেশি রাষ্ট্রের মহাদেশ কোনটি? মোটামুটিভাবে ট্রাই করেছি সব গ্রুপগুলোতে দেয়ার। যারা যুক্ত হচ্ছ তোমরাও একটু হেল্প করবা সব গ্রুপগুলোতে, যেন হচ্ছে আজকের ক্লাসের লিঙ্ক পৌঁছে যায়। বাদ যাবে না একটি শিশু, প্রত্যেকটা শিশুকে ধরে ধরে হচ্ছে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, তারা যেন সবাই যুক্ত হয়ে যায়। এবং যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনাদের ফ্রেন্ডকে, বেস্ট ফ্রেন্ডকে, যারা এডমিশন সেক্টরে আসতে চাচ্ছে প্রত্যেকে মেনশন করে কিন্তু জানাই দিবেন, প্রত্যেককে মেনশন করে জানাই দিবেন। এবং নিজেদের আইডিগুলোতে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, নিজেদের আইডিগুলোতে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা একটু নিজেদের আইডিগুলোতে শেয়ার করলে যে জিনিসটা হবে যে আপনাদের যেসব ফ্রেন্ডরা আছে ওরা কিন্তু হচ্ছে ক্লাসটি করার সুযোগ পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি যে আমাদের সাথে কারা যুক্ত হলো। সব থেকে বেশি রাষ্ট্রের মহাদেশ কোনটা? সাবিহা ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, একজনকে হচ্ছে মেনশন করেছেন, লাকি আক্তার যুক্ত আছেন। সবাই একটু নিজেদের ফ্রেন্ডগুলোকে একটু মেনশন করিত, যে যেখানে আছে, ভার্সিটি প্রিপারেশন হোক, মেডিকেল নিক অথবা হচ্ছে নার্সিং, আমাদের কোচিং এর হোক বা কোচিং এর বাইরের হোক, সবাইকে একটু মেনশন করে জানাই দিব যে ক্লাসটা করার জন্য। মিম আক্তার সালাম জানিয়েছেন, আচ্ছা। এমডি হাশেম আলী আফ্রিকা বলতেছে, আচ্ছা। তারপর হচ্ছে ইশারা ইয়াসমিন বলেছে এশিয়া এশিয়া এশিয়া। কেউ কেউ বলতেছে আফ্রিকা। আচ্ছা, আসলে আমাদের বিষয়টা কি এটা একটু বুঝতে হবে, যে সব থেকে বেশি রাষ্ট্রের মহাদেশ কোনটা সেটা বলেছে না, বেশি রাষ্ট্রের মহাদেশ কোনটা। আচ্ছা দেখেন, আয়তনে যদি সব থেকে বড় বলতে, আমরা সবাই জানি পৃথিবীতে মহাদেশ আছে 60টা। কয়টা? পৃথিবীতে মহাদেশের সংখ্যা হচ্ছে 60টা। এই 60টা মহাদেশের মধ্যে যদি আমাকে বলতো যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় মহাদেশ কোনটা, তাহলে আমি বলতাম সব থেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। সব থেকে বড় মহাদেশ কোনটা? এশিয়া। যদি বলতে বলে আমাকে যে না বড় লাগবে না, সব থেকে ছোট মহাদেশ কোনটা, তাহলে আমি বলতাম ওশেনিয়া। কারণ পৃথিবীতে 60টা মহাদেশ আছে, যার মধ্যে সব থেকে বড় হচ্ছে এশিয়া, সব থেকে ছোট হচ্ছে ওশেনিয়া। আবার যদি বলতো পৃথিবীতে একটা মহাদেশ আছে যেই মহাদেশে কোনো মানব বসতি নাই, কোনো মানুষ বসবাস করে না, সেই মহাদেশের নাম কি, তাহলে বলতাম আমি অ্যান্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশটায় কোনো মানব বসতি নাই, এটা হচ্ছে মানব বসতি শূন্য। কিসের জন্য শূন্য? কারণ এই মহাদেশটা সম্পূর্ণটা আমার বরফ দ্বারা আচ্ছন্ন। কি দ্বারা আচ্ছন্ন? সম্পূর্ণটা বরফ দ্বারা আচ্ছন্ন। তার মানে দেখেন, পৃথিবীতে সব থেকে বড় মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ, সব থেকে ছোট মহাদেশ হচ্ছে ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশে থাকবে না। এই ওশেনিয়া মহাদেশের আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে ছোট মহাদেশের মধ্যে গিয়ে যদি আপনি ওশেনিয়া অপশনে না থাকে, তাহলে কি থাকতে পারে? অস্ট্রেলিয়া থাকতে পারে। আচ্ছা, এরপরে দেখবেন কোন মহাদেশে কোনো মানব বসতি নাই? অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানব বসতি নাই। এখন কথা হচ্ছে, এশিয়া মহাদেশ আয়তনে সব থেকে বড়, এইখানে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা আছে 44টা। কয়টা? 44টা। কিন্তু এই যে আফ্রিকা একটা মহাদেশ আছে, এইখানে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 54টা। তাহলে আমার প্রশ্ন ছিল, সব থেকে বেশি রাষ্ট্র রয়েছে কোন মহাদেশে? আয়তনে বড় বলে নাই, আয়তনে বড় বললে এশিয়া সবাই জানে, কিন্তু বলেছে সব থেকে বেশি রাষ্ট্র আছে কোন মহাদেশে, তাহলে অবশ্যই আফ্রিকা। তার মানে আজকে প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার, আফ্রিকা। যারা ভুলে এশিয়া বলেছি, যারা ভুলে এশিয়া বলেছি, সবাই একটু আফ্রিকা বলবো দ্রুত। জুই খান বলেছেন হচ্ছে কুষ্টিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই একটু দ্রুত জানাই দিব।
ওকে, ঠিক আছে। একটু হচ্ছে সমস্যা ছিল, যেটা হচ্ছে একটু শেষ করলাম। আচ্ছা, ফ্রি ক্লাস হচ্ছে নাকি বর্ষারানী সরকার, রাইট। হ্যাঁ, সবাই একটু দ্রুত দ্রুত তোমাদের একটু ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করো, দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং দ্রুত জানাই দাও যে পৃথিবীতে সব থেকে বড় মহাদেশ থেকে শুরু করে হচ্ছে কোনটা কি। তার মানে এটা আমরা সবাই জানি, তাই না? এখানে যে কয়টা আছে আমরা সবাই জানি যে সব থেকে বেশি রাষ্ট্রের মহাদেশ হচ্ছে কোনটা? আফ্রিকা। সবাই একটু দ্রুত বলবো আফ্রিকা আফ্রিকা আফ্রিকা। কারণ কি, আফ্রিকাতে স্বাধীন রাষ্ট্র আছে 54টা। কয়টা? 54টা। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। আয়তনে পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্র কোনটা? এটা আপনাদের আগের বছর যেসব ভাইয়াপুরা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এই প্রশ্নটাই এসেছে যে আয়তনে পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্রের নাম কি? আয়তনে পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্র কোনটা? সবাই একটু দ্রুত জানাই দিব। যারা যারা লাইভ ক্লাসটিতে যুক্ত আছে কিন্তু এখন পর্যন্ত ক্লাসটাতে একটা লাইক করি নাই, একটু দ্রুত লাইক করব, একটু দ্রুত লাইক করে জানাই দিব। এবং যারা এখন পর্যন্ত ক্লাসটা হচ্ছে শেয়ার করি নাই, একটু বেশি করে শেয়ার করে শেয়ার ডান লিখবো, বেশি করে শেয়ার করে শেয়ার ডান লিখবো। উম্মে হাবিবা সালাম জানিচ্ছেন। আচ্ছা, কামরুল হাসান, হ্যাঁ সবাই হচ্ছে ভ্যাটিকান সিটি, সবাই বলতেছে ভ্যাটিকান সিটি। সবাই একটু দ্রুত জানাও। ভ্যাটিকান সিটি। আরমিনা আক্তার হচ্ছে ভ্যাটিকান সিটি। তারপর হচ্ছে নাজিয়ানা ফিরদাউস বলেছেন ভ্যাটিকান সিটি। আচ্ছা, অথৈ দেবনাথ বলতেছে হচ্ছে ভ্যাটিকান সিটি। সবাই বলতেছে হচ্ছে ভ্যাটিকান সিটি, রাইট। আচ্ছা, এখন শোনেন, আয়তনে পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্র চেয়েছে, যার কারণে আমরা অ্যান্সার করেছি ভ্যাটিকান সিটি। যদি আয়তনে ক্ষুদ্র রাষ্ট্র না বলে যদি বলতো এখানে বৃহৎ, আয়তনে সব থেকে বড় রাষ্ট্রের নাম কি, তাহলে আমরা কি বলতাম? আয়তনে সব থেকে বড় চেয়েছে, তাহলে বড় হলে কি হবে? সবাই একটু দ্রুত জানান। আয়তনে পৃথিবীর সব থেকে বড় রাষ্ট্র কোনটা? অবশ্যই রাশিয়া। এটা হচ্ছে আয়তনে সব থেকে বড়। যদি বলে আয়তনে সব থেকে বড় লাগবে না, দ্বিতীয় সর্ববৃহৎ কোনটা? পৃথিবীর সব থেকে বৃহৎ রাষ্ট্রের নাম হচ্ছে রাশিয়া, দ্বিতীয় সর্ববৃহৎটা হচ্ছে কানাডা। দ্বিতীয় সর্ববৃহৎ কোনটা? অবশ্যই হচ্ছে কানাডা। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ রাষ্ট্র। তৃতীয় সর্ববৃহৎ রাষ্ট্রের নাম হচ্ছে আমেরিকা। তৃতীয় সর্ববৃহৎ রাষ্ট্রের নাম কি? আমেরিকা। এরপরে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সব থেকে ক্ষুদ্র রাষ্ট্রের নাম কি, তাহলে অবশ্যই সেটা কি হবে? ভ্যাটিকান সিটি। যেটা হচ্ছে আপনাদের এর আগের বছর যেসব ভাইয়াপুরা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে। ওকে, আপনারা যারা এখনো হচ্ছে লাইভ ক্লাসটা হচ্ছে শেয়ার করেন নাই, অবশ্যই হচ্ছে আপনাদেরকে একটু শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে। লাইভ ক্লাসটা এখনো যারা শেয়ার করেন নাই প্রত্যেকে নিজেদের টাইম লাইনে শেয়ার করে তারপর হচ্ছে অবশ্যই হচ্ছে শেয়ার ডান লিখবেন। আর যারা হচ্ছে শেয়ার করবেন তারা কিন্তু হচ্ছে প্রশ্নগুলো পড়ানো শেষে অবশ্যই হচ্ছে পিডিএফ ফাইলগুলো হচ্ছে পেয়ে যাবেন। তার মানে এখান থেকে কি কি শিখবো? আয়তনে পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্রের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। যদি প্রশ্ন করে সর্ববৃহৎ কোনটা, তাহলে সর্ববৃহৎ হচ্ছে রাশিয়া, দ্বিতীয় সর্ববৃহৎ হচ্ছে কানাডা, তৃতীয় সর্ববৃহৎ হচ্ছে আমেরিকা। তৃতীয় সর্ববৃহৎ কি? আমেরিকা। তাহলে দেখেন প্রশ্নগুলো কিভাবে সাজানো। ওকে, আয়তনে পৃথিবীর বৃহৎ মুসলিম দেশ কোনটি? সবাই একটু দ্রুত অ্যান্সার করবেন যে আয়তনে পৃথিবীর বৃহৎ মুসলিম দেশ কোনটি? সঙ্গীতা সুতার, আচ্ছা যুক্ত আছেন, হাই বলেছেন। অ্যাঞ্জেল হায়াতি শেয়ার ডান। তারপর হচ্ছে আরিনা আহমেদ তৃষা যুক্ত আছেন কিন্তু। তারপর হচ্ছে শাহিনা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন। হাশেম আলী যুক্ত আছেন কিন্তু। মারিয়া আক্তার যুক্ত আছেন। তারপর হচ্ছে আশামণি যুক্ত আছেন। সানজিদা আক্তার ইন্দোনেশিয়া বলতেছে, ইন্দোনেশিয়া বলতেছে। আচ্ছা ঠিক ভাইয়া আমাদের বলে গেছে। উম্মে হাবিবা না, মোটেই না ভাইয়া। পুষ্পিতা তৃষা আমাদের সাথে কিন্তু যুক্ত আছে, ক্লাস করবো না। আচ্ছা, আরমিনা আক্তার যুক্ত আছে, তানিয়া ইসলাম যুক্ত আছে, অথৈ দেবনাথ। আচ্ছা, হবে পড়েন। আচ্ছা, ইন্দোনেশিয়া হবে। আচ্ছা, তারপর হচ্ছে হাশেম, ইন্দোনেশিয়া হবে পড়েন। আচ্ছা, শারমিন জাহান উর্মি বলতেছে খ, ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া। আচ্ছা ঠিক আছে। সাদিয়া আক্তার যুক্ত আছে না? আপনারা হচ্ছে সবাই হচ্ছে সঠিক অ্যান্সার করেছেন,
কিন্তু এইটা সঠিক অ্যান্সারটা করেন নাই, অন্য একটা প্রশ্নের সঠিক অ্যান্সার করেছেন। এখানে প্রশ্নটা হচ্ছে আয়তনে পৃথিবীর বৃহৎ মুসলিম দেশ কোনটি। যদি প্রশ্নটা এমন হইতো যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে, মুসলিম, এখানে আপনার হাশেম ভাইয়াও ফেল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে পৃথিবীর হচ্ছে সব থেকে বড় মুসলিম দেশ কোনটি, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে পৃথিবীর বৃহৎ রাষ্ট্র কোনটি, তাহলে ইন্দোনেশিয়া ঠিক ছিল। তাহলে কি হইতো? ইন্দোনেশিয়া হইতো। কিন্তু এখানে বলছে আয়তনে পৃথিবীর বৃহৎ মুসলিম দেশ কোনটি, সেখানে অবশ্যই হচ্ছে কাজাকিস্তান হবে। কি হবে? কাজাকিস্তান। সবাই একটু দ্রুত অ্যান্সারটা হচ্ছে পাল্টাবো, দ্রুত। কামরুন নাহার সুমি আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে ইশরা ইয়ামুনি আমাদের সাথে যুক্ত আছেন, কিন্তু তানবিহা ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে নাসিমা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, শ্রাবন্তী রানী পাউল আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন। আচ্ছা, তাহলে কাজাকিস্তান। আশামনি সৌদি আরব না, সৌদি আরব দুইটার একটার সঠিক অ্যান্সার না। তাহলে প্রশ্নটা একটু খেয়াল করেন, আমরা সব থেকে ইন্দোনেশিয়াটাই বেশি জানি, ইন্দোনেশিয়াটাই বেশি জানি। এই জন্যই আজকে ক্লাস শুরুর আগেই বলেছিলাম যে আগে প্রশ্নটা বুঝবেন, দেন হচ্ছে আনসার করবেন না। আগে প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্ন আসলে কি চেয়েছে। প্রশ্নে বলেছে আয়তনে পৃথিবীর বৃহৎ মুসলিম দেশ, তাহলে অবশ্যই ইন্দোনেশিয়া না, কাজাকিস্তান হচ্ছে আয়তনে পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম দেশ। কিন্তু পরীক্ষায় বারবার আসে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে, মুসলিম ধরেন জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সব থেকে বড় রাষ্ট্র কোনটা, তাহলে হবে ইন্দোনেশিয়া। সব থেকে বেশি মুসলমান বসবাস করে হচ্ছে ইন্দোনেশিয়াতে, কিন্তু মুসলিম দেশগুলোর মধ্যে আয়তনে, আয়তনে সব থেকে বড় হচ্ছে কাজাকিস্তান। আয়তনে বড় কাজাকিস্তান, জনসংখ্যায় বড় হচ্ছে ইন্দোনেশিয়া। এটা আর ভুল করা যাবে না। অলরেডি কিন্তু আপনারা দুইটা প্রশ্নের উত্তর ভুল দিয়েছেন। একটা পৃথিবীর সব থেকে বেশি রাষ্ট্রের মহাদেশ কোনটা, সেখানে গিয়ে একদম চড়াইয়া উতরাই দিচ্ছেন হচ্ছে এশিয়া বলতে বলতে, সেটা একটা ভুল। আর দ্বিতীয় ভুল হচ্ছে এটা, আর ভুল করা যাবে না, এরপরে আর ভুল করা যাবে না। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র, জনসংখ্যায় পৃথিবীর বৃহৎ রাষ্ট্র কোনটি, সবাই একটু দ্রুত জানাই দেই। যারা এখন পর্যন্ত হচ্ছে ক্লাসটাতে একটা লাইক করে নেয়, অবশ্যই হচ্ছে তোমাদের পাশের বাটনই হচ্ছে লাইক বাটন আছে, অবশ্যই হচ্ছে লাইকটা করে দিব, লাইকটা করে দিব। সবাই একটু দ্রুত জানাই যে জনসংখ্যায় পৃথিবীর বৃহৎ রাষ্ট্র কোনটি। সবাই একটু হচ্ছে কমেন্ট করবো। সুমাইয়া নিশি আমাদের সাথে যুক্ত আছেন, তানিহা আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন, উম্মে হাবিবা আমাদের সাথে যুক্ত আছেন, সানজিদা ইসলাম, এনএস রাব্বি আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে ইশরা ইয়ামুনি যুক্ত আছেন কিন্তু সিদরাতুল মুনতাহা। আচ্ছা তারপর হচ্ছে আরমিনা আক্তার, ইনশিয়া জান্নাত যুক্ত আছেন কিন্তু, ফারজানা আক্তার যুক্ত আছেন, লাকি খাতুন, সঞ্চিতা কুণ্ড যুক্ত আছেন, পুষ্পিতা তৃষা। কে কোথা থেকে যুক্ত আছে একটু বলি তো, যে কে কোন ব্রাঞ্চ থেকে যুক্ত আছে আমাদের সাথে। প্রত্যেকেই হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাই দিব যে আজকে লাইভ ক্লাসটাতে কে কোথা থেকে যুক্ত আছি, কে কোথা থেকে কোন ব্রাঞ্চ থেকে যুক্ত আছি। কেউ বলতেছে চীন হবে, কেউ বলতেছে ভারত হবে। আচ্ছা, কি হবে? ভারত, রিয়াজ কাজী। সবাইকে একটু জানাইতে বলছি, সবাইকে একটু জানাইতে বলছি যে কে কোন ব্রাঞ্চ থেকে যুক্ত আছে বাংলাদেশের। আফসানা হচ্ছে রুকসানা ফার্মগেট ব্রাঞ্চ থেকে, অথৈ দেবনাথ যাত্রাবাড়ি ব্রাঞ্চ। আচ্ছা, মানিকগঞ্জ থেকে সঞ্চিতা কুণ্ড, আমি ফার্মগেট থেকে। আচ্ছা, ডিগ্রি জ্বর নিয়ে ক্লাস করছি, সালাম। আচ্ছা, জ্বর কমে নাই এখনো? আচ্ছা, ভাইয়া ফ্রি ব্যাচে, ভাইয়া আমি ফ্রি ব্যাচ। আচ্ছা, সানজিদা রহমান যাত্রাবাড়ি থেকে, সুলাইমান আফ্রিদি মানিকগঞ্জ থেকে আছে, পুষ্পিতা তৃষা মিরপুর 10 থেকে আছে, ফারিয়া জয়। আচ্ছা, ফারজানা আক্তার আছে হচ্ছে খুলনা থেকে, তারপর হচ্ছে মারজুমা ফার্মগেট থেকে। আচ্ছা, কুষ্টিয়া থেকে আছে রাখি আফরোজ ফার্মগেট যাত্রাবাড়ি। আচ্ছা, আর কোথা থেকে আছো? ফার্মগেট ছাড়া, ফার্মগেট যাত্রাবাড়ি ছাড়া কে কোথা থেকে যুক্ত আছো সবাই একটু দ্রুত জানাই দাও তো। যাত্রাবাড়ি, রুনথিয়া। আচ্ছা, সায়েন্স ল্যাব ব্রাঞ্চ থেকে আছে তানিয়া ইসলাম, রাজশাহী ব্রাঞ্চ থেকে আছে কামরুন নাহার রুমানা, মোহাম্মদপুর। আচ্ছা, সাজিদ। আচ্ছা, রুমা আক্তার রাজশাহী ব্রাঞ্চ, কুষ্টিয়া থেকে জেসমিন সুলতানা, নিউরন অফিসার। আচ্ছা, লামিয়া আছে, লাকি শরিয়তপুর থেকে আছে,
নাদিয়া ইসলাম হচ্ছে ফার্মগেট ব্রাঞ্চ থেকে আছে। আচ্ছা, উম্মে হানি আছে ভারত থেকে। তারপর হচ্ছে সিলেট ব্রাঞ্চ থেকে আছে জান্নাত ইসলাম। জান্নাত, তোমার হচ্ছে সিলেট ব্রাঞ্চে হচ্ছে ক্লাস লিঙ্ক দেওয়া হয়েছে কিনা সেটা একটু চেক করবা, না দিলে হচ্ছে অবশ্যই দিতে বলবা। বরিশাল থেকে আফরিয়া ইসলাম, আচ্ছা সুলাইমান আফ্রিদি বরিশাল থেকে। নাসিমা আক্তার আছে মিরপুর 10 থেকে, আচ্ছা অনলাইন ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে হাশিম আলী যুক্ত আছেন। তারপর হচ্ছে সালমান ইসলাম শিপন যুক্ত আছেন। আমিও সায়েন্স ল্যাব ব্রাঞ্চ থেকে। জনসংখ্যা পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র, আচ্ছা জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুমাইয়া স্মৃতি কি বলে রাশিয়া? জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রের নাম হচ্ছে ভারত। এইটা ছিল চীনের দখলে ছিল একটা সময়। এটা কার দখলে ছিল? চীনের দখলে ছিল, কিন্তু এখন বর্তমানে এটা চীনের দখলে নাই, এটা হচ্ছে ভারতের দখলে। কাদের দখলে? ভারতের দখলে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রের নামটা হচ্ছে বর্তমানে ভারত। পৃথিবীতে সব থেকে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে ভারত। এই যে চীনের কথা বলতেছেন, চীনটা একসময় জনসংখ্যায় বৃহত্তম রাষ্ট্র ছিল, এখন জনসংখ্যা এটাকে হচ্ছে পিছনে ফেলে ভারত উঠে আসছে। আর রাশিয়া জনসংখ্যায় বড় না, রাশিয়ার হচ্ছে আয়তনে বড়। তার মানে আয়তনে বড় হচ্ছে পৃথিবীর মধ্যে রাশিয়া, জনসংখ্যায় বড় হচ্ছে ভারত, আর সব থেকে ছোট হচ্ছে ভ্যাটিকান সিটি। পৃথিবীতে সব থেকে ক্ষুদ্র রাষ্ট্রের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। বুঝতে পেরেছি? ওকে, এরপরেরটা একটু দেখি আমরা। ভুটানের মুদ্রার নাম কি? সবাই একটু দ্রুত জানাই দিব যে ভুটানের মুদ্রার নাম কি। তোমরা যারা যারা হচ্ছে যুক্ত আছো, রৌশন আরা মলি ভাই, আমার নাম না পড়ে চলে যায় আমাকে। আচ্ছা, নাম পড়ে দিয়েছি, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। এবং তোমাদের কমেন্ট বক্সের পাশে কিন্তু অবশ্যই অনেকগুলো লাভ, লাইক, রিয়েক্টের বাটন আছে, এগুলোতে হচ্ছে একটু হচ্ছে মাঝে মাঝে হচ্ছে ক্লিক করবা। রেশমা জাহান সিলেট থেকে, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, সিলেট থেকে অনেকেই আছেন, বাট অন্য অন্য যেসব ব্রাঞ্চগুলোর হচ্ছে হচ্ছে লিঙ্কগুলো দেয়া হচ্ছে কিনা তোমরা একটু কনফার্ম করো তো। যে যে ব্রাঞ্চের স্টুডেন্ট আছে একটু জানাও তো যে তোমাদের অবশ্যই হচ্ছে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কোচিং এ বা মেসেঞ্জার গ্রুপে, সেখানে ক্লাসের লিঙ্কগুলো দেয়া হচ্ছে কিনা। আচ্ছা, আমি পারছি ভাইয়া, থ্যাংক ইউ হাশেম। তানভিয়া ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, সঞ্জিদা আমাদের সাথে যুক্ত আছেন। তারপর হচ্ছে লাকি খাতুন, রাব্বি, তারপর হচ্ছে সাদিয়া আক্তার, ফারজানা আক্তার যুক্ত আছে কিন্তু আমাদের সাথে। আয়েশা সিদ্দিকা, গুলটুরাম বলতেছে, সুমাইয়া মিম, আমি ফার্স্টে বলছি, আচ্ছা। তারপর হচ্ছে পুষ্পিতা, তৃষা, সালমান, গুলটুরাম বলতেছে, আচ্ছা। সবাইকে ধন্যবাদ যে সবাই সঠিক অ্যান্সার করেছি। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। ভুটানের মুদ্রার নামটা কি? গুলট্রাম। যদি প্রশ্ন করা হয় গুলট্রাম কোন দেশের মুদ্রার নাম, তাহলে অবশ্যই আমরা পারবো যে ভুটানের মুদ্রার নামটা কি? গুলট্রাম। আচ্ছা, যদি আমি প্রশ্ন করি এখানে যে মালয়েশিয়ার মুদ্রার নাম কি, এখানে ভুটানের মুদ্রার নাম পরীক্ষায় আসে না, আসছে কি? মালয়েশিয়া। আপনারা বলেন তো যে মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম কি? সবাই বলেন, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম কি? বানান ভুল হচ্ছে। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? সবাই একটু দ্রুত জানাই দেন। এখানে ভুটান না এসে যদি মালয়েশিয়া আসে তাহলে এটা অবশ্যই হচ্ছে রিঙ্গিট হবে। কি হবে? রিঙ্গিট হবে। তাহলে মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিট। এরপরে যদি ভুটান, মালয়েশিয়া কোনোটা না এসে আপনাকে যদি বলে যে থাইল্যান্ডের মুদ্রার নাম কি, থাইল্যান্ডের মুদ্রার নাম কি, তাহলে কি হবে? একটু দ্রুত জানান তো। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? অবশ্যই বাত। তাহলে বাত হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম। এইগুলো কিছু না এসে যদি বলে জাপানের মুদ্রার নাম কি, তাহলে কি হবে? একটু দ্রুত জানাই দেন। বাকি আছে একটা, তার মানে এইটাই হবে। ইয়েনের মুদ্রার নাম কি? বা হচ্ছে জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। ইয়েন কোন দেশের মুদ্রার নাম? জাপানের মুদ্রার নাম। সবাই হচ্ছে পারছি কিনা, কারো চোখে না পড়লে ওর চোখে পড়বে। আচ্ছা, সুমাই, নিশি, সারা, ইয়ামুনি আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, তারপর হচ্ছে আরিশা ইসলাম মিম আমাদের সাথে যুক্ত আছেন। সিদরাতুল মুনতাহা, মাইমুন কি মাইমুন নাহার নাকি? আচ্ছা, ফারিয়া জয় যুক্ত আছে। বাদ বাদ বাদ, বত না ভাই, সরি, বাত। এখানে হচ্ছে টাইপিং মিস্টেক আছে, বাত। ঠিক আছে, আচ্ছা।
ইয়েন। তার মানে একটু খেয়াল করেন, ভুটানের মুদ্রার নাম যদি আপনাকে বলতে বলে তাহলে ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলটুরাম্প। গুলটেরাম্প কোন দেশের মুদ্রার নাম? ভুটানের মুদ্রার নাম। যদি বলে রিঙ্গিট কোন দেশের মুদ্রার নাম? বারবার এইগুলা পরীক্ষায় আসে। আপনারা মনে করবেন যেইগুলো পড়ানো হচ্ছে মুদ্রার নাম এবং দেশের রাজধানী, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসে না, এইগুলাই বারবার ঘুরাই ফিরে আসে। গুলটুরামটা বারবার আসে, ভুটানের মুদ্রা। রিঙ্গিট কোন দেশের মুদ্রার নাম? মালয়েশিয়ার মুদ্রার নামটা হচ্ছে রিঙ্গিট। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিট। যদি প্রশ্ন করে বাত কোন দেশের মুদ্রার নাম, তাহলে থাইল্যান্ড অবশ্যই, কারণ থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাত। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাত। আচ্ছা, আর জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। যদি প্রশ্ন করে ইয়েন কোন দেশের মুদ্রার নাম? জাপান। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। লিরা কোন দেশের মুদ্রার নাম? এইটা আপনাদের নার্সিং পরীক্ষায় 3 থেকে 4 বার এসেছে। 2017 সালে নার্সিং পরীক্ষা শুরু হলে 2023 পর্যন্ত এবার জবাব 7 বার হচ্ছে নার্সিং পরীক্ষা হয়েছে, তার মধ্যে 3 থেকে 4 বার এই প্রশ্নটা রিপিট হয়েছে যে লিরা কোন দেশের মুদ্রার নাম। সবাই একটু দ্রুত জানাই দিবেন যে লিরা কোন দেশের মুদ্রার নাম। হালিমা আক্তার সুমি আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে সানজিদা সানা আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন, রসনারা মলি আমাদের সাথে যুক্ত আছেন, রিমা আক্তার যুক্ত আছেন, আর এস রিয়ামণি যুক্ত আছেন কিন্তু, তারপর হচ্ছে নাসিমা আক্তার যুক্ত আছেন আমাদের সাথে, সিদ্রাতুল মুনতা। সবাই একটু দ্রুত জানাই দিব। ইয়েন মুদ্রার নাম হচ্ছে জাপান। ইয়েনের মুদ্রার নাম জাপান না, জাপানের মুদ্রার নাম ইয়েন। আচ্ছা, আদ্রিকা ইসলাম আমিনা তোমার কমেন্ট দেখেছি বোন। যারা এখন পর্যন্ত আজকে লাইভ ক্লাসটা একটা শেয়ার করো নাই, প্রত্যেকে একটু নিজেদের আইডি গুলোতে শেয়ার করে তারপর হচ্ছে শেয়ার ডান লিখবা। প্রত্যেকে নিজেদের আইডি গুলোতে শেয়ার করে তারপর হচ্ছে শেয়ার ডান লিখবা। যারা এখন পর্যন্ত আজকে লাইভ ক্লাসটাতে একটা লাইক বা ফলো দাও নাই, লাইক করো নাই আজকের ক্লাসটাতে, অবশ্যই পাশের বাটনে লাইক বাটনটা আছে, ওখানে গিয়ে একটা লাইক দিয়ে আসবা। ভাই একটু দেখেন, তুরস্ক তুরস্ক দেখেছে তানিয়া তানহা। আচ্ছা, রাবে আলী আমাদের সাথে যুক্ত আছেন, নিশি হক যুক্ত আছেন কিন্তু, সাজেদা ইসলাম যুক্ত আছেন, হুমায়ুন আর রানা আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে সাদিয়া আক্তার, মারিয়া ইসলাম যুক্ত আছেন, কামরুনা রুমানা যুক্ত আছেন, তনুশ্রী তিথি, মাহবুবা ফেরদাউস, রিমি আক্তার আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন। আচ্ছা, সবাই বলতেছে লিরা কোন দেশের মুদ্রার নাম? সবাই বলতেছে এটা কোন দেশের মুদ্রার নাম? তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। তাহলে তুরস্কের সামনে লিখে রাখলাম হচ্ছে লিরা। তাহলে ফ্রান্সের মুদ্রার নাম কি? ফ্রান্সের মুদ্রার নাম কি? ফ্রান্সের মুদ্রার নাম আগে ছিল ফ্রা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হবার পরে ফ্রান্সের মুদ্রা হয়েছে ইউরো। ফ্রান্সের মুদ্রা কি? ইউরো। আচ্ছা, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় রাশিয়ার মুদ্রার নাম কি, তাহলে বলেন তো যে রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম কি? সবাই একটু দ্রুত জানান যে রাশিয়ার মুদ্রার নাম কি? পুষ্পিতা তৃষা বলতেছে ফ্রা 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 আগে ছিল, এখন হচ্ছে কি হবে? ইউরো হবে। আচ্ছা, সবাই একটু রাশিয়ার মুদ্রার নামটা একটু বলে দাও যে রাশিয়ার মুদ্রার নাম কি? অবশ্যই হচ্ছে রুবল। সবাই একটু কমেন্টে লেখো রুবল। এই রুবলটা হচ্ছে রাশিয়া, এবং আর একটা দেশ আছে নাম তার হচ্ছে বেলারুশ। নাম কি? বেলারুশ। রাশিয়া এবং বেলারুশের মুদ্রার নাম হচ্ছে রুবল। ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে এখন বর্তমানে ইউরো, আগে ছিল ফ্রা। তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা, যেটা বারবার পরীক্ষায় আসে। সৌদি আরব আমাদের হচ্ছে মামা খালু চাচা মাচা অনেকের অনেক কিছু থাকে, এটা আমরা সবাই জানি যে রিয়াল। রিয়াল বা রিয়াল, এটা হচ্ছে সৌদি আরবের মুদ্রার নাম। তারপর হচ্ছে সিরাজুম মুনিরা আমাদের সাথে যুক্ত আছেন, আরমিনা যুক্ত আছেন, সঞ্জিদা রহমান আমাদের সাথে কিন্তু যুক্ত আছে। আচ্ছা, তারপর হচ্ছে অনন্যা আহমেদ মিম আমাদের সাথে যুক্ত আছেন, নাজিয়ানা ফেরদাউস, আয়েশা সিদ্দিকা, তানবিহা ইসলাম, রিয়াল 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 রিয়াল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখেন এখান থেকে আমরা কি কি শিখলাম। লিরা কোন দেশের মুদ্রার নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ইউরো। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। আপনারা অবশ্যই নোট করে রাখবেন এবং এই নোটগুলোই পরীক্ষায় পড়ে যাবেন। নার্সিং এর জন্য এক্সট্রা কোনো কিছু পড়বেন না, অনলাইন ক্লাসে যা পড়ানো হবে জাস্ট এতটুকু নোট করে রাখেন। এখন নোট না করলে পরবর্তী ক্লাসটা দেখার সময় সময় নোট করবেন, এবং এইগুলা জাস্ট একটা নজর পরীক্ষার সময় চোখ বুলায় যাবেন, জাস্ট একটা নজর। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি।
নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? রাজধানীর নাম থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তো দ্রুত আপনারা জানাই দিবেন যে নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি। রাশিয়ার মুদ্রার নাম রুবল বলতেছে। আচ্ছা ভাইয়া, তাসনিয়া আক্তার সাবিয়া ভাইয়া বলে যেটান দিছো। আচ্ছা অর্পা হোসাইন আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে শর্মিষ্ঠা মন্ডল আমাদের সাথে যুক্ত আছেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। আপনার আচ্ছা আদ্রিকা, তারপর হচ্ছে সৃজন মজুমদার অভিযুক্ত আছেন, এমএসটি পারভিন যুক্ত আছেন কিন্তু, তারপর হচ্ছে সুমাইয়া মিম যুক্ত আছেন, আশামণি, সুমাইয়া নিশি। সবাইকে কিন্তু হচ্ছে কমেন্টে অ্যান্সার করতে হবে, সবাই কিন্তু হচ্ছে কমেন্টে একটু সঠিক অ্যান্সারটা জানাই দিব যে নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি। নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি সবাই বলো একটু। আচ্ছা তোমরা আলোচনা করো, সঠিক অ্যান্সার জানাইতে থাকো যে নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি। আমরা সবাই জানি যে নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। তাহলে ওয়েলিংটন কোন দেশের রাজধানী? নিউজিল্যান্ডের রাজধানী। আচ্ছা আমি যদি বলি এখানে নিউজিল্যান্ড পরীক্ষায় আসে নাই, আসছে কি? জার্মানি। যদি বলে যে জার্মানের রাজধানীর নাম কি, জার্মানের রাজধানীর নাম কি বা জার্মানির রাজধানী কোনটি, তাহলে কি হবে একটু দ্রুত জানান তো, এখান থেকেই অ্যান্সার করেন। জার্মান এর রাজধানীর নাম কি সবাই একটু দ্রুত জানান। সাথে এ আমরা জানলাম যে সাথে এ নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। ওয়েলিংটন কোন দেশের রাজধানী? নিউজিল্যান্ডের রাজধানী। তাহলে জার্মানের রাজধানীর নাম কি আমরা জানি সেটা অবশ্যই বার্লিন। বার্লিন কোন দেশের রাজধানী? জার্মানের রাজধানী। তাহলে জার্মানের রাজধানীর নাম কি? বার্লিন। কিন্তু আপনাকে নিউজিল্যান্ডের রাজধানীও আসলো না, জার্মানের রাজধানীও আসলো না, আসলো কি? কানাডার রাজধানীর নাম কি, যেটা বারবার পরীক্ষায় আসে যে কানাডার রাজধানী কোথায়, কানাডার রাজধানী কোথায়, অথবা রাজধানীর নাম বলে বলবে যে এটা কোন দেশের রাজধানী। এটা বারবার পরীক্ষায় আসে, সবাই একটু দ্রুত জানান, দ্রুত জানান। কানাডার রাজধানীর নাম হচ্ছে অটোয়া। রিমা আক্তার বলেছে, থ্যাংক ইউ। তাহলে এই অটোয়াটা হচ্ছে কানাডার রাজধানী। তাহলে কানাডার রাজধানীর নাম কি? অটোয়া। তাহলে অটোয়ার সামনে লিখলাম কানাডা, বার্লিনের সামনে লিখলাম হচ্ছে জার্মান। আচ্ছা বাকি রইল ক্যানভেরা। যদি বলে ক্যানভেরা কোন দেশের রাজধানী, একটা দেশের রাজধানী নাম ক্যানভেরা, সেই দেশটা কি বলতে পারবেন আপনারা? অবশ্যই পারার কথা। অফলাইনে যারা ছিলেন তারা অবশ্যই জানেন, অনলাইনেও এটা পড়ানো হয়েছে। দ্রুত দ্রুত জানাই দেন, দ্রুত জানাই দেন। কানাডা, শিপন আহমেদ, কানাডার রাজধানীর নাম অটোয়া। উম্মে হাবিবা অনেক কিছু লিখেছে। এক্সাইটেড ভাইয়া এখন পড়াতে আসছে। আচ্ছা পড়ার কমেন্টগুলো পড়ে মাঝে মাঝে আপনাদের, হ্যাঁ রাইট। তারপর হচ্ছে পূজা পারোই আমাদের সাথে যুক্ত আছেন, হাশেম থ্যাংক ইউ। আয়েশা সিদ্দিক আমাদের সাথে যুক্ত আছেন। সবাই বলতেছে, সবাই অস্ট্রেলিয়া, তানবিহা বলেছেন অস্ট্রেলিয়া, রাইট। তার মানে ক্যানবেরাটা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী, ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী। তাহলে দেখেন চারটাই আমরা কিন্তু পেরেছি, চারটাই আমরা ইনশাল্লাহ পেরেছি। সেটা হচ্ছে ওয়েলিংটন কোন দেশের রাজধানী, নিউজিল্যান্ডের রাজধানীর নাম কিন্তু হচ্ছে ওয়েলিংটন। এরপর হচ্ছে কানাডার রাজধানীর নাম হচ্ছে অটোয়া, কানাডার রাজধানীর নাম কি? অটোয়া। যদি প্রশ্ন করে হচ্ছে বার্লিন কোন দেশের রাজধানী, তাহলে হচ্ছে জার্মানির রাজধানীর নাম হচ্ছে বার্লিন। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানভেরা। যদি বলে ক্যানভেরা কোন দেশের রাজধানী, অস্ট্রেলিয়া। বার্লিন কোন দেশের রাজধানী, আমরা জানি জার্মানের রাজধানীর নাম বার্লিন। অটোয়া কোন দেশের রাজধানী, কানাডার রাজধানীর নাম হচ্ছে অটোয়া। যদি বলে ওয়েলিংটন কোন দেশের রাজধানী, আমরা বলতে পারবো যে নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। বারবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। মস্কো কোন দেশের রাজধানী? একটু আপনাদেরকে বলতে হবে যে মস্কো কোন দেশের রাজধানী, কোন দেশের রাজধানীর নাম মস্কো। এখানে চারটা দেশের নাম আছে, চারটা দেশের নামের রাজধানী কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মস্কো কোন দেশের রাজধানী, মস্কো কোন দেশের রাজধানী। সুমাইয়া মিম আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা তাসনিয়া আক্তার হচ্ছে, সাবিহা আমাদের সাথে যুক্ত আছেন, ভাই মিস করছে। আচ্ছা তারপর হচ্ছে সিদ্রাতুল মুনথা আমাদের সাথে যুক্ত আছেন, এমএসটি পারভিন আমাদের সাথে যুক্ত আছেন, কিন্তু শিপন যুক্ত আছে। আচ্ছা
আরিশা ইসলাম মিম আমাদের সাথে যুক্ত আছেন, ইনশিয়া জান্নাত যুক্ত আছেন, আরিফা জান্নাতি যুক্ত আছেন। কিন্তু কে কোথা থেকে যুক্ত আছি সবাই একটু কাইন্ডলি জানাবো। এবং ক্লাস শুরুর সাথে সাথে সবাই হচ্ছে নোটিশটা পাচ্ছি কিনা, প্রত্যেকে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছে কিনা, যেখানে ক্লাস শুরুর সাথে সাথেই কিন্তু হচ্ছে লিঙ্ক দেওয়া হয় ক্লাসের, সেই ক্লাসের লিঙ্কটা আমরা পাচ্ছি কিনা। যারা পাচ্ছি না তারা অবশ্যই তাদেরকে বলেছিলাম যে জিকে নাইম ভাইয়া লিখে সার্চ দিলে আমার আইডিটা চলে আসবে, জিকে নাইম ভাইয়া লিখলে আমার পেজ চলে আসবে। এখানে যদি আপনারা মেসেজ করেন যে ভাইয়া মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড করে দেন নিউরনের, তাহলে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব, যেখানে ক্লাস শুরুর সাথে সাথেই কিন্তু হচ্ছে নোটিশটা দেওয়া হয়, অথবা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেজে দেওয়া হয়, মানে ওই যে ইটা রয়েছে গ্রুপটা। তো দ্রুত সবাই হচ্ছে এটা লিখে সার্চ দিয়ে ক্লাসের শেষে অবশ্যই মেসেজ করবেন যে ভাইয়া ক্লাসের লিঙ্ক পাচ্ছি না, সাথে সাথে মেসেঞ্জার গ্রুপে একটাই অ্যাড করে দিয়েন। ওকে, তাহলে আমাদের প্রশ্ন ছিল, তাহলে জিকে নাইম ভাইয়া লিখবেন বাংলায়। আচ্ছা, মস্কো কোন দেশের রাজধানী? সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো। আচ্ছা, এরপরে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে কম্বোডিয়ার রাজধানীর নাম কি, সব থেকে রাজধানীর মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে এই কম্বোডিয়াটাকে নিয়ে, যে কম্বোডিয়ার রাজধানীর নাম কি, অথবা রাজধানীর নাম বলে বলবে এটা কোন দেশের রাজধানী, বলতে পারবেন? অবশ্যই পারবেন। বলেন তো কম্বোডিয়ার রাজধানীর নাম কি? নমপেন। শুনছেন কখনো নমপেন? অনেকেই শুনছেন, অনেকেই জানেন, অনেকেই জানেন না। না জানলে, এখানে না জানলে কোনো সমস্যা নাই, এখান থেকে জানবো, পরীক্ষায় গিয়ে অ্যাপ্লাই করব। সাধারণ জ্ঞানে অ্যাটলিস্ট আপনাদের সমস্যা হওয়ার কথা না। আর সাধারণ জ্ঞান যদি আপনাদের পরীক্ষা খারাপ হয় তাহলে আসলে কোনো আর সেটা বলার কিছু নাই, ইনশাল্লাহ হবে না। আপনাদের পরীক্ষা খারাপ হলে আমি ফেল, আর এরকম কোনো রেকর্ড নাই। বিগত বছরের যারা স্টুডেন্ট ছিল তাদের কাছ থেকে যদি হচ্ছে একটু যদি হচ্ছে নিতে পারেন যে আসলে সাধারণ জ্ঞান নিয়ে যদি নাইম ভাইয়ের ক্লাস করি কোনো সমস্যা হওয়ার কথা, ওরা এক কথাই বলবে যে তোর মনে হবে যে সাধারণ জ্ঞানে তুই অ্যাটলিস্ট হচ্ছে এটা আটকাবি না। তাহলে হচ্ছে নমপেন, কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন। বারবার পরীক্ষায় প্রশ্ন আসে নমপেন কোন দেশের রাজধানী? অবশ্যই কম্বোডিয়ার রাজধানী। পর্তুগালের রাজধানীর নামটা অনেক সুন্দর, সেটা হচ্ছে লিসবন। সবাই একটু দ্রুত লিখবো, লিসবন কোন দেশের রাজধানী? পর্তুগালের রাজধানী। পর্তুগালের রাজধানীর নাম কি? লিসবন। পর্তুগালের রাজধানীর নাম কি? লিসবন। পর্তুগালের রাজধানীর নাম কি? লিসবন। পেজে নক করতে হবে। আচ্ছা, বেলজিয়ামের রাজধানীর নাম কি? কেউ বলতে পারবেন? বেলজিয়ামের রাজধানীর নাম কি? ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানীর নাম কি? ব্রাসেলস। যে জিনিসটা আপনারা মনে রাখবেন, এই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সংক্ষেপে লিখলাম, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ব্রাসেলসে। বারবার পরীক্ষায় প্রশ্ন আসে এবং আপনাদের নার্সিং পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। কি কি এসেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে? একবার আসছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে ব্রাসেলসে। আর একবার আসছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে কোন মুদ্রা প্রচলিত আছে। এই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে মুদ্রাটা প্রচলিত আছে সেটার নাম হচ্ছে ইউরো। সেটার নাম কি? ইউরো। তাহলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে যে মুদ্রা প্রচলিত আছে তার নাম হচ্ছে ইউরো। এই ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরটা হচ্ছে ব্রাসেলস অবস্থিত। ব্রাসেলস কোন দেশের রাজধানী? বেলজিয়ামের রাজধানী। তাহলে বেলজিয়ামের রাজধানীর নাম কি? ব্রাসেলস। পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন। কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন। রাশিয়ার রাজধানী হচ্ছে আজকের প্রশ্নের উত্তর মস্কো। ওকে ফাইন, পরবর্তীতে দেখি জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী কে ছিল? আমরা কি জানি যে আসলে মূলত জাতিসংঘটা কি, তাই না? যখন প্রথম বিশ্বযুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে তারা চিন্তা করলো যে একটা সংগঠন করা দরকার, যে সংগঠনের মধ্যে যদি সবাই থাকে তাহলে অ্যাটলিস্ট আর পৃথিবীতে যুদ্ধ টুদ্ধ যেন না হয়। যার কারণে প্রথম বিশ্বযুদ্ধের পরে গঠন করা হলো জাতিপুঞ্জ। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা সংগঠন গঠন করা হয়েছিল জাতিপুঞ্জ। এর পরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার লাগলো। তার মানে জাতিপুঞ্জ যুদ্ধ বন্ধে একদম সম্পূর্ণ ব্যর্থ। তার মানে জাতিপুঞ্জর কিসসা খতম। এরপরে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, উনি পরপর দুইবার প্রেসিডেন্ট ছিল, নাম তার হচ্ছে
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। উনি চিন্তা করলো এভাবে যদি আবার একবার যুদ্ধ লাগে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তার থেকে টোটাল পৃথিবীটাকে একটা সংগঠনের মধ্যে নিয়ে আসি। এরপরে তিনি জাতিসংঘ গঠনের প্রস্তাব দিল যে তাহলে জাতিসংঘ গঠন করো, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিপুঞ্জটা গঠন করা হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইনি থামাইতে ব্যর্থ, যার কারণে জাতিপুঞ্জটাকে অফ করে দিয়ে জাতিসংঘ গঠন করা হলো। আর জাতিসংঘের প্রস্তাবকারী ছিল ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘ গঠিত হয়েছিল 1945 সালে। কত সালে? 1945 সালে। যদি প্রশ্ন করা হয় যে জাতিসংঘ গঠিত হয় কত সালে, তাহলে অবশ্যই 1945 সালে। তারিখটা ছিল 24 অক্টোবর। কত অক্টোবর? 24 অক্টোবর। আর এই 24 অক্টোবর তারিখটা আমরা জাতিসংঘ দিবস পালন করি। কি দিবস পালন করি? জাতিসংঘ দিবস পালন করি। যদি প্রশ্ন করে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টা, অবশ্যই হচ্ছে 6টা। কয়টা? 6টা। আচ্ছা, তাহলে জাতিসংঘ কেন গঠন করা হয়েছে বুঝতে পারছো? প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিপুঞ্জ গঠন করা হয়েছিল, জাতিপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাইতে পারে নাই, যার কারণে জাতিপুঞ্জ বাদ দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই এই যে জাতিসংঘটা গঠন করেছিল। বর্তমান পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র আছে কয়টা বলতে পারবেন? 195টা, যার মধ্যে জাতিসংঘভুক্ত রাষ্ট্র আছে 193টা। কয়টা? 193টা। যদি প্রশ্ন করে জাতিসংঘভুক্ত রাষ্ট্র আছে কয়টা? 193টা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিল? তার মানে 1971 সালে জাতিসংঘের মহাসচিব কে ছিল? সবাই একটু দ্রুত জানান। সবাই একটু দ্রুত জানাই দাও যে 1971 সালে। এটা কিন্তু বারবার পরীক্ষা আসে, যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিল? জাতিসংঘের মহাসচিব পড়বেন আপনারা 3টা। কয়টা? 3টা মহাসচিব পড়বেন। এক নম্বরে জাতিসংঘের প্রথম মহাসচিব, যে 1945 সালে যখন জাতিসংঘ গঠন করা হয় তখন প্রথম মহাসচিব কে ছিল? এটা পরীক্ষায় আসে। 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ হয় তখন জাতিসংঘের মহাসচিব কে ছিল? এটা আসে। আর আসবে বর্তমান মহাসচিব কে ছিল? এখন জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? এই 3টা যদি মনে রাখতে পারেন, দ্যাটস এনাফ। এর বাইরে আর মহাসচিবের লিস্ট থেকে আর কিছু মনে রাখা লাগবে না আপনার। জাস্ট এই 3টা দেখেন। উত্থান, সবাই বলতেছে উত্থান। আচ্ছা, সাজেদুল ইসলাম নেক্সট এমন কমেন্ট হবে না, তাহলে কিন্তু করে দিব। তারপর প্রত্যাশা তৃষা আমাদের সাথে যুক্ত আছেন, আমিনা আহমেদ মিম যুক্ত আছেন, সবাই বলতেছে বি হবে। রাবেয়া রাবু বলছে উত্থান হবে। কামরুন নাহার রুমানা যুক্ত আছেন, বলতেছে গ হবে। তারপর সানজিদা নাকি সানা, আচ্ছা সানাটাই বললাম, আর কিছু না বলি। আচ্ছা, তারপর সাদিয়া আক্তার আমাদের সাথে কিন্তু যুক্ত আছে। রাবেয়া বসরি আমাদের সাথে কিন্তু যুক্ত আছে। আচ্ছা, তারপর তনুশ্রী আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, সবাই যুক্ত আছে। তাহলে দেখেন, আমার এইখানে সঠিক অ্যান্সারটা উত্থান, রাইট। উনি 1971 সালে জাতিসংঘের মহাসচিব ছিল। এর বাইরে আমার 2টা জিনিস জানা লাগবে। একটা জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? জাতিসংঘ যখন গঠিত হয়েছিল 1945 সালে, প্রথম মহাসচিবের নাম কি? সবাই একটু দ্রুত জানাই দেই যে জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? অবশ্যই ট্রিগ ভ্যালি। উনি জাতিসংঘের প্রথম মহাসচিব ছিল এবং উনি নরওয়ের বাসিন্দা ছিল। কোন দেশের নাগরিক ছিল? নরওয়ে। এটাও আসে কিন্তু পরীক্ষায়, যে ট্রিগ ভ্যালি কোন দেশের নাগরিক ছিল? নরওয়ের নাগরিক ছিল। এই নরওয়েটাকে কিসের দেশ বলা হয় বলতে পারবেন? নরওয়েকে কিসের দেশ বলা হয়? আপনাদের নার্সিং পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে যে নিশীত সূর্যের দেশ বলা হয় কোনটাকে? নিশীত সূর্যের দেশ বলা হয় কোনটাকে? তাহলে অবশ্যই বলতে পারবেন যে নরওয়েকে বলা হয় নিশীত সূর্যের দেশ। আচ্ছা, এরপর উত্থান। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় জাতিসংঘের মহাসচিব ছিল, উনি মিয়ানমারের নাগরিক। কোন দেশের? মিয়ানমার। আচ্ছা, এরপর বর্তমান মহাসচিবকে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষা আসে চাকরি পরীক্ষা থেকে, যেহেতু এটা সাম্প্রতিক, যে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আমরা জানি, সবাই একটু দ্রুত জানাবো।
সবাই একটা দ্রুত জানাবো জাতিসংঘের বর্তমান মহাসচিবকে, জাতিসংঘের বর্তমান মহাসচিবকে দ্রুত। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি জানাও। মারিয়া, নিশিত সূর্যের দেশ, থ্যাংক ইউ। জান্নাত ইসলাম, রাবেয়া রাবু, কলি ইসলাম, ফার্স্ট কমেন্ট পড়েছি তোমার বোন। তারপর হচ্ছে অনন্যা আহমেদ মিম, নাজিয়ানা ফিরদাউস, নিশ্চিত সূর্যের দেশ। নিশ্চিত সূর্যের দেশটা একটু বাদ দাও না বাবা। এখন তোমরা বলো হচ্ছে বর্তমান মহাসচিবের নাম কি। এটা হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস, উনি হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব। আর উনি হচ্ছে কোন দেশের নাগরিক যদি বলে তাহলে অবশ্যই হচ্ছে পর্তুগালের নাগরিক। কোন দেশের নাগরিক? পর্তুগালের নাগরিক। পর্তুগালের রাজধানী আমরা এইমাত্র পড়ে এসেছি, পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন। যদি বলে লিসবন কোন দেশের রাজধানী তাহলে পর্তুগালের রাজধানী। ওকে, পরবর্তী প্রশ্নটা তাহলে দেখি আমরা কি আছে। জাতিসংঘের কোন পরিষদের কার্যক্রম বন্ধ আছে? আপনাদের নার্সিং পরীক্ষার্থীদের জন্য আপনাদের মহাদেশ পরিচিতি এবং হচ্ছে এই যে জাতিসংঘের পাঠটা আছে এবং বিভিন্ন সংস্থা পরিচিতি, এটা যদি ভালোভাবে ক্লিয়ার করতে পারেন তাহলে মনে করবেন আপনার হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের 60 থেকে 70% কাভার হয়ে যাবে। কারণ বিগত সালের প্রশ্ন সমাধান করেন, ইউনেস্কো থেকে প্রশ্ন আসে না এমন কোনো সাল নাই, বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে জাতিসংঘ থেকে প্রশ্ন আসেই, মহাদেশ পরিচিতিকে কোন দেশকে কুই বলা হয়, যেমন এর আগের বার পরীক্ষায় প্রশ্ন আসছে ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোনটাকে, একবার আসছে নিশীথ সূর্যের দেশ কোনটা, একবার আসছে হাজারো দ্বীপের দেশ বলা হয় কোনটাকে, বুঝতে পারছেন। আর এবারে আসবে যে সাদা হাতির দেশ বলা হয় কোনটাকে। আচ্ছা, তাহলে জাতিসংঘের কোন পরিষদের কার্যক্রম বন্ধ আছে একটু দ্রুত জানাই দেন। জাতিসংঘের 3টা পরিষদ মনে রাখবেন, একটা হচ্ছে সাধারণ পরিষদ, একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ, আর একটা হচ্ছে ওসি পরিষদ। সাধারণ পরিষদ থেকে মনে রাখবেন, সাধারণ পরিষদ প্রতি বছর একবার করে বৈঠক হয়। প্রতি বছর কয়বার করে? একবার করে বৈঠক হয়। তারিখটা পরীক্ষায় বারবার আসে যে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক বসে কোন তারিখে। কোনো তারিখ হচ্ছে ফিক্সড করা না, প্রতি সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, প্রতি বছরের সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, তাতে তারিখ যাই হোক, এই 3য় মঙ্গলবারে হচ্ছে সাধারণ পরিষদের অধিবেশন বসবে। প্রতি বছর একজন একজন করে সভাপতি নির্বাচিত হয়। বাংলাদেশও একবার এই জায়গায় মাতবাড়ি পাইছিল, সালটা ছিল 1986 সাল। যদি প্রশ্ন করে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতিত্ব করে কত সালে, তাহলে কত সাল হবে? 1986 সাল। 1900 কত সাল? 86 সাল। সব একটু দ্রুত লেখি। 1986 সাল। 1986 সাল জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতিত্ব করেছিল। প্রতি বছর একবার করে এই সভা অনুষ্ঠিত হয়, যেই সভা বসে প্রতি সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। কত মঙ্গলবার? 3য় মঙ্গলবার। আচ্ছা, নিরাপত্তা পরিষদ থেকে যে জিনিসটা মনে রাখবেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদটা যখন গঠন করা হয়েছিল তখন এখানে সদস্য ছিল কতজন একটু বলেন তো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠনকালীন সদস্য ছিল কতজন? দ্রুত। জাতিসংঘের সদস্য, জাতিসংঘের এই যে নিরাপত্তা পরিষদটা, এইটা গঠনের সময় সদস্য ছিল কতজন? হাজারবার এই প্রশ্নগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে, মার্কস বি। জাতিসংঘ কোনোভাবেই আপনি স্কিপ করতে পারবেন না। দ্রুত 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 দ্রুত। নিরাপত্তা পরিষদ যখন প্রতিষ্ঠা করা হয়েছিল, নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠাকালীন যদি বলে তাহলে সদস্য ছিল 11টা রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? 11টা রাষ্ট্র। মনে রাখবেন, এই যে নিরাপত্তা পরিষদের বর্তমান কতমান বর্তমান সদস্য আছে 5টা রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? 5টা রাষ্ট্র। তাহলে দেখেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য ছিল 11টা রাষ্ট্র। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 15টা রাষ্ট্র। এই 15টা আবার 2টা ভাগে ভাগ করা, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। আর একটা কি? অস্থায়ী। আচ্ছা, যদি বলে জাতিসংঘের হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টা রাষ্ট্র? স্থায়ী সদস্য হচ্ছে 5টা রাষ্ট্র। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ভারত। এদের হচ্ছে ভেটো, রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত নাই কিন্তু। এই 5টা রাষ্ট্র, স্থায়ী 5টা রাষ্ট্রের আবার
ভেটো প্রদান করার ক্ষমতা আছে। কি প্রদান করার? ভেটো প্রদান করার ক্ষমতা আছে। এই 5টা রাষ্ট্র যদি কোনো কাজে একত্রিত হইতে না পারে, 5 জনের মতামত যদি না থাকে, তাহলে এই কাজটা আর হবে না। বুঝতে পারছেন? যার কারণে জাতিসংঘের মধ্যে কিন্তু যদি চীন যদি হচ্ছে এখানে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য এখানে ভেটো দেবে। যার কারণে জাতিসংঘ কিন্তু নিজের যে আগের যে ক্ষমতাটা এইটা হারাই ফেলতেছে। যদি প্রশ্ন করে জাতিসংঘের ভেটো প্রদান করার ক্ষমতা আছে কয়টা রাষ্ট্রের? 5টা। আপনাদের পরীক্ষায় বারবার আসে ভেটো শব্দের অর্থ কি? আপনারা জানেন ভেটো শব্দের অর্থ কি? পরীক্ষায় বারবার আসে ভেটো, এটার অর্থ কি? ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না। ভেটো শব্দের অর্থ কি? আমি মানি না, মানি না, মানবো না। আমার মেয়ে সারা রাত ইংরেজিতে চ্যাটিং করে, এরপর পরীক্ষায় কেমনে 17 পায়? আমার মেয়ে ইংরেজির হচ্ছে জাহাজ, ওর ফ্রেন্ডদের সাথে যখন মেসেজ করে তখনও তো মোটে বাংলা ছয় না। ও যদি আইএলস দেয় তাহলে 9.5 পাবে, ওরে নিয়ে যাবে অক্সফোর্ড বা হার্ভার্ডে। ও কেমনে হচ্ছে পরীক্ষায় একাডেমিক পরীক্ষায় 17 পায়? এটা চিন্তা ভাবনার বিষয় না? আচ্ছা, কিন্তু ওনার হচ্ছে মা জানে না যে মেয়ে এএমআইতে আমি লেখে, টিউমাইতে তুমি লেখে। উনি তো দেখে ইংরেজি টাইপ করতেছে, ওমা আমার মেয়ে মনে হয় ইংরেজির জাহাজ। বুঝতে পারছো? এরপর ইংরেজিতে কেমনে 17 পায়? এই জন্য মানি না, মানবো না। এই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে দেখো নিরাপত্তা পরিষদের 5টা সদস্য আছে স্থায়ী, আর 10টা হচ্ছে অস্থায়ী। অস্থায়ী সদস্য কয়টা? 10টা। এই অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ 2বার নির্বাচিত হয়েছিল। বাংলাদেশ কয়বার? 2বার নির্বাচিত হয়েছিল। আচ্ছা, তাহলে দেখো, আর আজকের যে প্রশ্ন, জাতিসংঘের কোন পরিষদের কার্যক্রম বন্ধ আছে, সেটা অবশ্যই হচ্ছে ওসি পরিষদ। জাতিসংঘের এই ওসি পরিষদের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে। ওসি পরিষদ আমাদের মানতে হবে। আচ্ছা ঠিক আছে, মানবো অবশ্যই, হয় নট। তাহলে এখান থেকে একটু হচ্ছে মনে রাখবা যে জিনিসটা, সাধারণ পরিষদ যেটার হচ্ছে প্রতি সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সভা বসে। এখানে বাংলাদেশ একবার সভাপতিত্ব করেছিল, সেটা হচ্ছে 1986 সালে। নিরাপত্তা পরিষদ যখন প্রতিষ্ঠিত হয় তখন তার সদস্য ছিল 11টা, এখন আছে 15টা সদস্য, যার মধ্যে 5টার হচ্ছে ভেটো প্রদান করার ক্ষমতা আছে। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না। আর 10টা রাষ্ট্র হচ্ছে অস্থায়ী। এখানে হচ্ছে বাংলাদেশ 2বার ছিল। এদের মেয়াদ থাকে প্রতি 2 বছর করে, 2 বছর পর পর আবার হচ্ছে অস্থায়ী 10টা আবার চেঞ্জ হয়। আচ্ছা, এরপর হচ্ছে ওসি পরিষদের কার্যক্রম এখন আপাতত সম্পূর্ণ বন্ধ। 3টা পরিষদ মনে রাখবা জাতিসংঘ থেকে। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তরটা কোথায় অবস্থিত? সব একটু দ্রুত জানাই দিব, দ্রুত জানাবো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তরটা কোথায়। সুমাইয়া ওসি পরিষদ। আচ্ছা, রবিন আহমেদ মারুফ আমাদের সাথে যুক্ত আছেন, মোহাইমিনুল ইসলাম যুক্ত আছেন। ক্লাস দেন এশান নামাজ, এশান নামাজটা একটু লেট করে পড়া যায়, কোনো সমস্যা নেই। ফারহানা ইসলাম লিজা ওয়াসিং। আচ্ছা, তারপর হচ্ছে নাসরিন ইসলাম নিশাদ ভাইয়া আমার কমেন্ট পড়েন না ভাইয়া। ভাইয়া পড়ে দিয়েছি, ভাইয়া বলে 4 আলিফ টান দিছে। আশামণি যুক্ত আছেন, কিন্তু সুমাইয়া নিশে যুক্ত আছেন, রিমা আক্তার যুক্ত আছেন, তারপর হচ্ছে তানিয়া তানহা যুক্ত আছেন, মারিয়া আক্তার, জেনেবা মাহি জান্নাত আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে ইশরা ইয়ামনি। সঞ্চিতা কুণ্ড বলতেছে WHO জেনেভাতে হবে। আচ্ছা, একটু হচ্ছে সদর দপ্তরগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। একটু আলোচনা করলেই হয়তো বুঝতে পারবা যে কোন সংস্থার সদর দপ্তর কোথায়। যদি কোনো সংস্থার নামের শুরুতে ডব্লিউ থাকে, শেষে হচ্ছে ও থাকে, অথবা কোনো সংস্থার নামের শুরুতে থাকবে আই, শেষে থাকবে ও, এই সিমটমস যদি থাকে, তাহলে এগুলো সদর দপ্তর হবে জেনেভাতে। কোথায়? এগুলো সদর দপ্তর হবে জেনেভাতে। যদি কোনো সংস্থার নামের শুরুতে ডব্লিউ এবং শেষে ও, শুরুতে আই শেষে ও, এই সিমটমস থাকে, তাহলে এগুলোর সংস্থার সদর দপ্তর হবে জেনেভাতে। ঠিক আছে? যেমন হচ্ছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। WMO, ILO, ISO, এগুলোর প্রত্যেকের সদর দপ্তর জেনেভা। কারণ কি? শুরুতে ডব্লিউ, শেষে ও, শুরুতে আই, শেষে ও। কোথায় হবে? সুইজারল্যান্ডের জেনেভাতে। আচ্ছা, এখানে একটা ঘাটতারা পাবলিক আছে, কিছু কিছু ফ্রেন্ড সার্কেল থাকে না যে রুলস ফলো করে না। আজকে তোমরা হচ্ছে রং চা খাবা, ওর দুধ চা খাইতে হবে। বান্ধবীরা প্ল্যান প্রোগ্রাম করছো আজকে শাড়ি পরবা, কিন্তু ওর আজকে মন ভালো নাই, ও পরবে হচ্ছে 3 পিস। এরকম ঘাটতারা দলের মধ্যে থাকে।
ওই পুকুরে গোসল করতে গিয়া হচ্ছে নদীতে গোসল করতে গিয়ে মারা গেছে একটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর তো ডুবুরি এনে খোঁজাখুঁজি কোথাও পাচ্ছে না। ওর ছোটবেলার একটা বন্ধু আসছে যে কিরে ওরে পাইলে তাড়াতাড়ি উড়াই গোসল তো দেশেই, জানাজায় দ্বারা জানাজা দিয়ে বাসায় যাবো। বলে পাই তো না খুঁজছে। কয় পাবি কেমনে, কোন দিক খুঁজছো? কয় স্রোত যেদিকে গেছে ওদিকে খুঁজতে আসি। কয় কে? ও স্রোতের দিকে যাইবে? ও ছোটবেলা থেকে ছিল ঘাটতারা। আমরা যদি হচ্ছে কিছু খাইছি ও হেটা খাবে না, ও আর একটা খাবে। সব কাজে হচ্ছে আনাডামি করছে। ও মরার পর যে স্রোতের দিক গেছে এটা তোমরা কেমনে বুঝলা? ও অবশ্যই স্রোতের বিপরীত দিকে গেছে, ওদিকে খোঁজো। তো এরকম ঘাটতারা পাবলিক কিছু থাকে। দেখো শুরুতে আই শেষে ও, শুরুতে ডব্লিউ শেষে ও থাকলে সুইজারল্যান্ডের জেনেভা হয়। একটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা পরীক্ষায় বেশি আসে, সেটা হচ্ছে আইএমও। সেটা কি? আইএমও। আচ্ছা, ইমুনা কিন্তু আইএমও। আচ্ছা, এই আইএমও সংস্থাটা সদর দপ্তরটা হচ্ছে লন্ডনে, এটা মনে রাখতে হবে। তাহলে ব্যতিক্রম কোনটা, ঘাটতারা কোনটা? আইএমও। আইএমও সদর দপ্তরটা কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। এখন লন্ডনে যেসব সংস্থার সদর দপ্তর অবস্থিত সেটা কেমনে মনে রাখবা বলছিলাম? লন্ডনে যেসব সংস্থার সদর দপ্তর মনে রাখবা আই এম কমন। আই এম কি? কমন। আচ্ছা, আই এম কমন থেকে মনে রাখবা আই এ হচ্ছে আইএমও, এম এ হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমন হচ্ছে কমনওয়েলথ। এই তিনটে সংস্থার সদর দপ্তর হচ্ছে লন্ডনে। আইএমও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ সদর দপ্তর কোথায়? লন্ডনে। এরপরে মনে রাখবা ওয়াশিংটন ডিসি। এখানে কাদের সংস্থার সদর দপ্তর অবস্থিত? টাকা পয়সা নিয়ে যদি কোনো কেউ কাজ করে, যদি কারো কোনো হিসাব নিকাশ থাকে কি নিয়া? টাকা পয়সা নিয়া, তাইলে মনে রাখবা যে এই সব সংস্থার সদর দপ্তর হয় ওয়াশিংটন ডিসি। যেমন হচ্ছে ডব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। আইএমএফ, ইন্টারন্যাশনাল মানি ফান্ড সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। আইএফসি, ওয়াশিংটন ডিসি। মেঘা সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। তার মানে টাকা পয়সা নিয়ে যদি কোনো সংস্থা কাজ করে সেটা সংস্থার সদর দপ্তর হবে ওয়াশিংটন ডিসি। ক্লিয়ার? ওকে। এরপরে ইতালির রোমে কোন সংস্থা? দুইটা সংস্থা আছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বারবার পরীক্ষা আসে। খাদ্য এবং কৃষি নিয়ে যদি কোনো সংস্থা কাজ করে, কি নিয়া? খাদ্য এবং কৃষি নিয়ে যদি কোনো সংস্থা কাজ করে সেই সংস্থার সদর দপ্তর হবে ইতালির রোমে। ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম। বিখ্যাত এই রোম শহরটা টাইবার নদীর তীরে অবস্থিত, বারবার পরীক্ষা আসে। বিখ্যাত রোম শহর কোন নদীর তীরে অবস্থিত? টাইবার নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইতালির রোমে খাদ্য এবং কৃষি নিয়ে কাজ করে। আপনাদের নার্সিং পরীক্ষা আসছে FAO, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? অবশ্যই ইতালির রোমে। IFAD, একটু দূরে লিখি, IFAD সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? ইতালির রোমে। এই এফ মানে ফুড। আচ্ছা, আর জেনেভাতে তো বললামই, তার মানে তোমরা এটা ধরতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংস্থার সদর দপ্তরটা কোথায় অবস্থিত? জেনেভাতে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখি। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে? সবাই একটু দ্রুত জানাই তো যে বিশ্ব পরিবেশ দিবসটা কত তারিখে? সবাই একটু দ্রুত বলো, বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে? ক্লাস যেন কয়টা আপনার? 7:30। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে? সবাই একটু দ্রুত জানাও। ভাই আপনার বাসা কোন জেলায় প্লিজ বললেন? রবিন আহমেদ মারুফ। আচ্ছা, তারপর হচ্ছে সাদিয়া মেহরিন আক্তার আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, রিমা আক্তার যুক্ত আছেন, বলতেছে 5 জন। আচ্ছা, MST পারভিন আমাদের সাথে যুক্ত আছে কিন্তু। তারপর হচ্ছে সঞ্চিতা কুণ্ডু যুক্ত আছেন। তারপর হচ্ছে তাহিয়া আক্তার সূচি, সিদ্রাতুল মুনতাহা আমাদের সাথে যুক্ত আছেন। সাবিয়া খাতুন যুক্ত আছেন, ইশরাত আফরিন লামিয়া যুক্ত আছেন, আয়েশা সিদ্দিকা, সবাই বলতেছে 5 জন। তাহলে 5 জন কি দিবস? বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে? 5 জুন। পহেলা মে কি দিবস? পহেলা মে কি দিবস সবাইকে আমরা জানি যে পহেলা মে কি দিবস? সবাই একটু দ্রুত বলি তো, পহেলা মে। পহেলা মেটা কি দিবস আমরা জানি? শ্রমিক দিবস কত তারিখে বলতে পারবেন? যদি বলা হয় শ্রমিক দিবস কত তারিখে তাহলে কি হবে? পহেলা মে। আচ্ছা, এরপর 5 জুন আপনারা বলতেছেন বিশ্ব পরিবেশ দিবস, রাইট। পরিবেশ দিবস কত তারিখ? 5 জুন।
9 আগস্ট থেকে মনে রাখবেন বিশ্ব আদিবাসী দিবস। বিশ্ব আদিবাসী দিবস কত তারিখে? 9 আগস্ট। তাহলে বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট, পরিবেশ দিবস 5 জুন, পহেলা মে থেকে মনে রাখবেন হচ্ছে শ্রমিক দিবস। কি দিবস? শ্রমিক দিবস। পরবর্তী প্রশ্নটা দেখি আমরা বিশটাতে আমি যাইতে পারি কিনা। আইএমও সদর দপ্তর কোথায় অবস্থিত? দ্রুত, ইমো না, আইএমও। আইএমও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তানিয়া আক্তার সূচি, ফাতেমা আক্তার যুক্ত আছেন, মিম আক্তার যুক্ত আছেন, কিন্তু এমএসটি লাকি খাতুন যুক্ত আছেন, আয়শা সিদ্দিকা, রিমা খাতুন, তারপর হচ্ছে ঈশা মনি আমাদের সাথে যুক্ত আছে, উম্মে হাবিবা, তারপর হচ্ছে পুষ্পিতা তৃষা আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে সিরাজ মনিরা যুক্ত আছেন, সিদ্রাতুল মুনতাহা যুক্ত আছেন, আমাকে সেদিন আম্মু বলছিল। আচ্ছা, আদ্রিকা ইসলাম আমেনা ভাইয়া ব্রাঞ্চের নামটা, আরে ভাই নামটা কে কে? আচ্ছা, রিয়াজ কাজী, আমি নামটা পড়ে দিয়েছি। হ্যাঁ, রিয়াজ কাজী। আমার নাম কি রিমিয়াজ। আচ্ছা, রিয়াজ লেখছো কেন? আমার নামটা একটু নেন, কারণ বাবা মা পাশে বসে ক্লাস শুনছে, সবার নাম নেওয়া হচ্ছে কিন্তু আমার নাম নেওয়া হচ্ছে না, তাই বলছি আমি মন দিয়ে ক্লাস করছি। আচ্ছা, মন দিয়ে ক্লাস করতেছো। রিমিয়াজ, আচ্ছা পড়ে দিয়েছি রিমিয়াজ। তারপর হচ্ছে আরিফা আক্তার নূরজাহান আমাদের সাথে যুক্ত আছেন, জেনেভা রাইট। এটা জেনেভা কেন হবে? আমি আগেই বলছি যে শুরুতে ডব্লিউ শেষে আই, ঠিক আছে, শুরুতে ডব্লিউ শেষে ও, শুরুতে আই শেষে ও, এটা জেনেভা হয়। এটা কি হয়? জেনেভা হয়। কিন্তু একটা ব্যতিক্রম বলছিলাম যে একটা আছে ঘাটতারা, ও হচ্ছে রুলস ফলো করবে না, ও শারীরিক গঠন শরীফের মতো, শুরুতে ডব্লিউ শেষে ও, শুরুতে আই শেষে ও। ওর হওয়ার কথা ছিল জেনেভাতে, হওয়ার কথা ছিল শরীফ, কিন্তু আসলে মূলত শরীফা ও আইএমও এটা হয়ে যাবে লন্ডন। আইএমও সদর দপ্তর কোথায়? লন্ডনে। আর আইএমওর সদর দপ্তর লন্ডনে 3টে সংস্থা মনে রাখবা। আইএম কমন, আইএ হচ্ছে আইএমও, এম হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমন হচ্ছে কমনওয়েলথ। 3টে সংস্থার সদর দপ্তরই হচ্ছে লন্ডনে। তার মানে আইএমওর সদর দপ্তর কোথায়? লন্ডনে। সবাই কি বলছো? লন্ডন বলছো? লন্ডন সবাই? হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে রবিন আহমেদ মারুফ বলতেছে হচ্ছে কি হবে, বলতেছে। আচ্ছা, পরবর্তীটায় চলে যাই। এখান থেকে একটা জিনিস হচ্ছে মনে রাখেন, ইসলামিক 2টা সংস্থা আছে যেটা সদর দপ্তর হচ্ছে জেদ্দায়। ইসলামিক 2টা সদর দপ্তর যেখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, যে 2টারই সদর দপ্তর হচ্ছে জেদ্দায়। এখান থেকে মনে রাখবেন ওআইসি, ঠিক আছে, ওআইসি আর কি। হ্যাঁ, উনি আসছে, এই সংস্থার সদর দপ্তরে হচ্ছে জেদ্দা। আর একটা হচ্ছে আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এই ইসলামিক 2টা সংস্থারই সদর দপ্তর হচ্ছে জেদ্দায়। কোথায়? জেদ্দায়। পরীক্ষায় বারবার আসে ওআইসির সদর দপ্তর কোথায়? জেদ্দায়। ওআইসির দাপ্তরিক ভাষা 3টা। পরবর্তী প্রশ্নটা দেখি আমরা কি আছে। ডব্লিউবি এর সদর দপ্তর কোথায়? আগেই বলছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে কাজ করলি সদর দপ্তর কোথায় হবে? দ্রুত, ভুলায় না যেন। এইমাত্র কিন্তু আমরা পড়ে এসেছি। আইডিবি সদর দপ্তর, ভাই এদিকে কমেন্ট কেউ হয়ে যাচ্ছে না, ওটা সমস্যা নাই। আয়েশা সিদ্দিকা, তারপর হচ্ছে নাদিয়া আক্তার নাদিরা আমাদের সাথে যুক্ত আছেন, প্রিয়াঙ্কা আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, ইসলামিক সদর দপ্তর জেদ্দা, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে পূর্ণিতা আমাদের সাথে যুক্ত আছেন, অবুজ বালিকা, ও আবার বুঝবে আর কবে। আচ্ছা, ফারিয়া রয় বলেছে হচ্ছে রোম। ডব্লিউবির সদর দপ্তর নাকি রোম? মাইট দিব। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে কাজ করলেই আর কোনো কথা নাই, চোখ বুঝে সেটা ওয়াশিংটন ডিসি। এইমাত্র বললাম ডব্লিউবি ওয়ার্ল্ড ব্যাংক, ওয়াশিংটন ডিসি। যদি বলে হচ্ছে আইএমএফ সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। আইএফসি সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। মেঘার সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। এগুলো সবগুলো সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ইতালির রোম থেকে 2টা মনে রাখতে বলছি মাত্র। একটা হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন মানে ফাও, আর একটা হচ্ছে IFAD, ঠিক আছে। আর জেনেভা তো তোমরা জানোই, এটা আর কি বলবো। তাহলে ওয়াশিংটন ডিসি, ডব্লিউবি ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। FAO এটা লাগেই না, এটা দেখবার অ্যান্সার করবা।
এটা ভুল হলে খবর আছে। জিসান আহমেদ শাফি আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, উম্মে হাবিবা আমার কমেন্ট সবসময় স্কিপ করে যান না। উম্মে হাবিবা কমেন্ট পড়ে দিয়েছি। এই যে মৌলিয়া আফরোজ, ওর কমেন্ট আমি আজকে ফার্স্ট পড়লাম বোন। তারপর হচ্ছে ফাহিমা আক্তার সুবর্ণা, এটা ফার্স্ট পড়লাম। তারপর হচ্ছে রাখি আফরোজ ফার্স্ট কমেন্ট করেছি বোন। তারপর হচ্ছে প্রিয়াঙ্কা অধিকারী, তারপর হচ্ছে সঞ্জিদা ইসলাম গ হবে, আচ্ছা গ হবে, ঠিক আছে গ হবে মানলাম। জিৎ বিশ্বাস যুক্ত আছেন, জান্নাতুল ইসলাম জেরিন যুক্ত আছেন, তনুশ্রী তিথি, আরিশা ইসলাম মিম যুক্ত আছেন, সুমাইয়া নিশি, আর এস রিয়ামনি, FAO শুরুতে হচ্ছে না, হচ্ছে এটা হচ্ছে ইতালির রোম, সবাই রোম বলছো? হ্যাঁ, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য এবং কৃষি নিয়ে কাজ করলে ইতালির রোম। এখন বলো, বিখ্যাত ইতালির রোম শহরটা কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত এই শহরটা? এটাও পরীক্ষা আসে। কোন নদীর তীরে অবস্থিত? অবশ্যই কি, কোন নদী? তাড়াতাড়ি বলো। টাইবার নদী। ইতালির রোম শহর হচ্ছে টাইবার নদী। আর যদি বলে ফ্রান্সের হচ্ছে রাজধানীর নাম কি? প্যারিস। আচ্ছা, ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস। এই প্যারিসে আমার হচ্ছে প্যারিস শহরটা সিন নদীর তীরে অবস্থিত। কোন নদী? সিন নদীর তীরে অবস্থিত। প্যারিস শহরটা কোন নদীর তীরে অবস্থিত? সিন নদীর তীরে অবস্থিত। ইতালির রোম শহরটা তাইবার নদীর তীরে অবস্থিত। মনে থাকবে? আচ্ছা, হোমারের মহাকাব্যের নাম কি? হোমারের মহাকাব্যের নাম কি? উনি একজন হচ্ছে গ্রিক হচ্ছে লেখক। উনি হচ্ছে দুইটা মহাকাব্য লেখছে, দুইটাই এখানে আসলে আছে। এখানে দুইটাই সঠিক উত্তর। সেটা কোনটা কোনটা তোমরা বের করতে পারবা? যদি বের করতে পারো একটু বের করো তো। আর যারা এখন পর্যন্ত ক্লাসটাতে লাইক করো নাই, অবশ্যই তোমাদের পাশের একটা লাইক বাটন আছে, তোমরা হচ্ছে অবশ্যই হচ্ছে লাইক করে দিবা, অবশ্যই হচ্ছে লাইক করে দিবা দ্রুত। হোমারের মহাকাব্যের নাম কি? হোমারের মহাকাব্যের নাম কি? সবাই বলতেছে ওডিসি হবে, ওডিসি, ওডিসি। আচ্ছা, ওডিসি হবে, ওডিসি হবে। আর কি হবে? ওডিসি। আর কি? ওডিসির থেকেও আর একটা ওনার সব থেকে বেশি যেটা হচ্ছে আলোচিত, হোমারের মহাকাব্য সব থেকে বেশি আলোচিত যেটা, সেটা সবার হচ্ছে কেড়েছে, সেটা হচ্ছে ইলিয়ড। সেটা কি? ইলিয়ড এবং ওডিসি, এই দুইটাই হচ্ছে হোমারের মহাকাব্য। হোমার উনি একজন গ্রিক হচ্ছে লেখক। ওনার দুইটাই হচ্ছে মহাকাব্য আছে, যেটা বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, যার মধ্যে ইলিয়ডটা সব থেকে বেশি অপশনে থাকে। যদি ইলিয়ডটা অপশনে না থাকে তাহলে ওডিসি থাকবে। আর মনে রাখবো হচ্ছে এই দুইটাই হচ্ছে ওনার মহাকাব্য। ঠিক আছে? তার মানে ইলিয়ড এবং ওডিসি এই দুইটা হচ্ছে হোমারের মহাকাব্য। কার মহাকাব্য? হোমারের মহাকাব্য। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে জানো, ওদিনও এটা পড়ানো হয়েছে। সবাই একটু বলো তো যে নিজেকে জানো এই উক্তিটা কার? নো দাই সেলফ এই উক্তিটা কার? বারবার পরীক্ষায় আসে, কত হাজারবার পরীক্ষায় আসছে। এটা যদি হচ্ছে সাল লিখতে যাই তাহলে এরকম দুইটা বোর্ড লাগবে শুধু সাল লিখতে। ঠিক আছে? হুমায়ুন আর রানা আমাদের সাথে যুক্ত আছেন। তারপর হচ্ছে অজুমা ওঝা আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন। আমি মনে হয় যে তোমার নামটা ফার্স্ট পড়লাম বোন। সানজিদা রহমান আমাদের সাথে যুক্ত আছেন। তারপর হচ্ছে শর্মিলা পাউল সিলেট থেকে যুক্ত আছেন আমি জানি। তারপর হচ্ছে প্রীতিলতা আমাদের সাথে যুক্ত আছে। প্রীতিলতা, তোমার নামই কি প্রীতিলতা সেন? আচ্ছা। তারপর হচ্ছে আরিফা জান্নাতি যুক্ত আছেন, আশামণি যুক্ত আছেন, তানভীর হোসেন এমডি তানভীর হোসেন যুক্ত আছেন, রাব্বি NS রাব্বি যুক্ত আছেন, রিমা আক্তার যুক্ত আছেন কিন্তু আশামণি। আচ্ছা, তারপর হচ্ছে সারা ইয়ামনি যুক্ত আছেন, MST পারভিন যুক্ত আছেন, তাসনিয়া আক্তার সাবিয়া। আচ্ছা, ভালো। আচ্ছা, তারপর হচ্ছে সাবিহা খাতুন যুক্ত আছেন, আয়েশা সিদ্দিকা যুক্ত আছেন, তাহি আক্তার সূচি যুক্ত আছেন কিন্তু ইশরাত আফরিন ইমা যুক্ত আছেন। সবাই বলতেছে হচ্ছে সক্রেটিস। তার মানে কি? এটা কি সক্রেটিসের? নো দাই সেলফ উক্তিটা কার? সক্রেটিসের, তাই না? আমরা সবাই জানি যে নিজেকে চেনো, আগে নিজেকে জানতে হবে। আপনাকে যদি কিছু একটা করতে হয়, আপনি যদি কোনো কিছু একটা মানে হচ্ছে লক্ষ্য নিয়ে আগান, তাহলে আপনার নিজের উপরে আত্মনির্ভরশীল হতে হবে, অন্যের উপরে না। আগে নিজেকে ভালোভাবে জানতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের কতটুকু অ্যাবিলিটি আছে, আমি কতটুকু যেতে পারবো সেই অনুযায়ী হচ্ছে চেষ্টা করতে হবে। ঠিক আছে? তাহলে বিখ্যাত এই উক্তিটা হচ্ছে সক্রেটিসের। এরিস্টটল থেকে যে জিনিসটা বারবার পরীক্ষায় আসে, কি বলতে পারবেন? আচ্ছা, আমি বলবো না, আমি প্রশ্ন করি, আপনারা বলেন। যদি বলে দা পলিটিক্স, দা পলিটিক্স বিখ্যাত এই গ্রন্থের রাইটার কে?
বারবার পরীক্ষা আসছে। দা পলিটিক্স বিখ্যাত এই গ্রন্থের রাইটারটাকে সবাই একটু দ্রুত বলেন তো। শানসিদা ইসলাম, আমি আছি, হ্যাঁ থ্যাংক ইউ, তুমি আছো। আহ, আমাদের কিন্তু হচ্ছে কুষ্টিয়ার ব্রাঞ্চ পরিচালক এমডি বশির আহমেদ ভাই, উনি কিন্তু একটা কমেন্ট করেছে। থ্যাংক ইউ ভাইয়া, মাঝে মাঝে হচ্ছে ক্লাসে উপস্থিত থেকে এভাবে হচ্ছে উৎসাহ দিবেন। ভাইয়াকে হচ্ছে ব্রাঞ্চ পরিচালক, কুষ্টিয়া ব্রাঞ্চের পরিচালক, এবং কুষ্টিয়ার নিউরো নার্সিং কোচিং সেন্টারটাকে যিনি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা ব্রাঞ্চে পরিণত করেছে, এবং স্টুডেন্টের সাথে হচ্ছে প্রচুর মেশে এবং ওদের কি সমস্যা না সমস্যা সেটা বের করে তারপর হচ্ছে সমাধান করার চেষ্টা করে। ধন্যবাদ ভাইয়াকে। আচ্ছা সবাই বলো, সবাই বলো, তাহলে কি হবে, তাহলে কি হবে? দা পলিটিক্স কার লেখা? সবাই বলছে এরিস্টটলের লেখা হচ্ছে দা পলিটিক্স। আচ্ছা আমি যদি বলি যে দা রিপাবলিক, দা রিপাবলিক বিখ্যাত এই গ্রন্থের রাইটারকে, বিখ্যাত এই গ্রন্থের রাইটারকে, এটাও কিন্তু বারবার পরীক্ষা আসে। তাহলে কি কি জানলাম? নো দাই সেলফ, এটা হচ্ছে কার? সক্রেটিসের। নো দাই সেলফ সক্রেটিস। এরিস্টটলের লেখা বিখ্যাত একটা গ্রন্থের নাম হচ্ছে দা পলিটিক্স। প্লেটোর লেখা বিখ্যাত একটা গ্রন্থের নাম হচ্ছে দা রিপাবলিক। তাহলে প্লেটো লেখছে কি? দা রিপাবলিক। এরিস্টটল লেখছে কি? দা পলিটিক্স। সক্রেটিস বলছে কি? নো দাই সেলফ। হোমার লেখছে কি? ওডিসি এবং ইলিয়ড। ওডিসি এবং ইলিয়ড কার লেখা? হোমারের লেখা। চারটা অপশন নিয়ে যদি আপনি আলোচনা করে পরীক্ষার হলে যেতে পারেন, এডমিশনের দাদারও সাধ্য নয় আপনাকে আটকাই দিবে ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন যাব। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কি? পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কি? সবাই একটু দ্রুত জানাই দিব। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কি? 19 বাজছে না? পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা? সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করবো, হ্যাঁ। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কি? তারপর হচ্ছে লামিয়া আইলিন আমাদের সাথে যুক্ত আছেন। অনিকা ইবনাত বলতেছে গ হবে। তারপর হচ্ছে বর্ষা রানী সরকার বলেছে প্লেটো। আচ্ছা 1919 সবাই একটু বলো। এনএস নাজমুল, না ভুল এটা। আশামণি বলেছেন সোভিয়েত রাশিয়া হবে, সোভিয়েত রাশিয়া হবে। রিমা আক্তার বলেছেন চীন হবে না, বোন চীন হবে না, এটা অবশ্যই সোভিয়েত রাশিয়া হবে। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নামটা হচ্ছে সোভিয়েত রাশিয়া, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বাংলাদেশের মধ্যে না, সারা পৃথিবীর মধ্যে আর কি বড় রাষ্ট্রের নাম আমরা কি পড়েছিলাম? রাশিয়া পড়েছিলাম। আচ্ছা সব থেকে ছোট পড়েছিলাম ভ্যাটিকান সিটি। আর জনসংখ্যার দিক থেকে যদি বলে তাহলে অবশ্যই কিন্তু ভারত। জনসংখ্যায় আগে চীন ছিল, এখন চীনকে টপকিয়ে জনসংখ্যায় পৃথিবীর শীর্ষ রাষ্ট্র কিন্তু ভারত। আচ্ছা তাহলে এটা সঠিক অ্যান্সার গ হবে। যারা ভুল করেছি তারা একবার করে হচ্ছে গ লিখে দেই, সোভিয়েত রাশিয়া, ঠিক আছে। আচ্ছা G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি? G7 ভুক্ত যাদের অর্থনৈতিক দিক থেকে বিশ্বে হচ্ছে সব থেকে ভালো বলা হয়, যে অর্থনৈতিক ব্যবস্থা সব থেকে উন্নত, এরকম 60টা দেশ নিয়ে একটা সংগঠন আছে যেটাকে G7 বলা হয়। আর এই G7 ভুক্ত যে গ্রুপটা আছে পৃথিবীতে, এটার মধ্যে এশীয় রাষ্ট্র আছে একটা, একটা এশীয় রাষ্ট্র আছে। আপনাদেরকে বলতে হবে সেইটা কোনটা। নিচের কোন এশীয় রাষ্ট্রটা G7 ভুক্ত? G7 ভুক্ত 60টা রাষ্ট্র আছে, এর মধ্যে একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে যুক্তরাজ্য, একটা হচ্ছে যুক্তরাজ্য, একটা হচ্ছে জার্মানি, একটা হচ্ছে আপনার জাপান, এরপর হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে ফ্রান্স, তারপর হচ্ছে কানাডা, আর একটা হচ্ছে মেবি রাশিয়া। তাহলে এই হচ্ছে 60টা রাষ্ট্র, এই 60টা রাষ্ট্র হচ্ছে G7 ভুক্ত। এর মধ্যে একটা হচ্ছে না, সেইটা মানে এইখানে হচ্ছে একটা রাষ্ট্র আছে শুধু G7 ভুক্ত, সেটা হচ্ছে জাপান। এই যে হচ্ছে জাপান, এই জাপানটা হচ্ছে G7 ভুক্ত, বাদ বাকি একটাও G7 এর মধ্যে পড়ে নাই। আর এই G7 ভুক্ত দেশগুলোকে মূলত বলা হয় অর্থনীতির মূল চালিকা শক্তি, এরা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে খুব উন্নত। আচ্ছা দ্রুত অ্যান্সার করো, আন্তর্জাতিক নার্স দিবসটা কত তারিখে? আন্তর্জাতিক নার্স দিবসটা কত তারিখে? আমরা কিন্তু খুব দ্রুতই হচ্ছে ক্লাসটা শেষ করে দিব, আর হয়তো 3-4 মিনিট, কারণ আপনারা জানেন এরপরেই কিন্তু হচ্ছে আপনাদের যারা হচ্ছে পড়াশোনা এখন করতেছেন, এরা নার্সিং পড়াশোনা শেষ করলে লাইসেন্স পরীক্ষা দিতে হয়। নার্সিং পড়াশোনা শেষ করলে
তারপরে আপনারা ইন্টার্নি করবেন, ইন্টার্নি করে আর একটা পরীক্ষা আছে লাইসেন্স পরীক্ষা, ওখানে যদি উত্তীর্ণ হতে পারেন তারপর আপনারা একজন প্রিপেয়ার্ড নার্স আপনারা হচ্ছে এই সেবায় নিয়োজিত হতে পারবেন। তো এটার জন্য কিন্তু অবশ্যই হচ্ছে লাইসেন্সের ক্লাসগুলো করতে হয় ভাইয়াদেরকে। তোমরাও যখন এই অবস্থায় যাবো তোমরাও করবা, এরপরই হচ্ছে 7:30টার দিকে লাইসেন্সের ক্লাসটা শুরু হবে। সবাই বলতেছে হচ্ছে এত যৌক্তিক কথা, আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে 12ই মে আয়শা সিদ্দিকা, 12ই মে সবাই বলতেছে 12ই মে। আচ্ছা, বিশ্ব নার্স দিবস, তাহলে বিশ্ব নার্স দিবসটা কত তারিখে? আমরা সবাই জানি এটা, বিশ্ব নার্স দিবসটা হচ্ছে 12ই মে। আচ্ছা ঠিক আছে। 28শে মে কি দিবস আপনারা বলতে পারবেন? যে 28 মে একটা আন্তর্জাতিক দিবস পালিত হয়, সেটা কি দিবস? বারবার পরীক্ষা আসে, নিরাপদ মাতৃত্ব দিবস। যদি প্রশ্ন করে নিরাপদ মাতৃত্ব দিবস কত তারিখে, তাহলে অবশ্যই হচ্ছে 28শে মে। এরপর যদি হচ্ছে প্রশ্ন করা হয় বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। পরিবেশ দিবস কত তারিখে? 5 জুন। 5 জুন কি দিবস? বিশ্ব পরিবেশ দিবস। 9ই আগস্ট আদিবাসী দিবস, এটাও পরীক্ষা আসে যে বিশ্ব আদিবাসী দিবস কত তারিখে? 9ই আগস্ট। তাহলে দেখেন, নিরাপদ মাতৃত্ব দিবস 28 মে, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 9ই আগস্ট আদিবাসী দিবস, 28 মে এটা হচ্ছে নার্স দিবস। আচ্ছা 12ই মে আর কি, হ্যাঁ। পরবর্তী লাস্ট অন, নীল নদের উৎপত্তি স্থল কোথায়? নীল নদের উৎপত্তি স্থল কোথায়? দ্রুত সবাই একটু দ্রুত জানাই দিব যে নীল নদের উৎপত্তি স্থলটা কোথায়, নীল নদের উৎপত্তি স্থলটা কোথায়। যারা যারা যুক্ত আছি লাইভ ক্লাসটাতে সবাই একটু দ্রুত জানাই দেব যে নীল নদের উৎপত্তি স্থলটা কোথায়। আমরা কি সবাই জানি? কটা বাজছে? 24। নীল নদের উৎপত্তি স্থল। নেক্সট এই হচ্ছে প্রশ্ন যেন আসে না, হ্যাঁ। এমএসটি পারভিন, এখানে কোনো হচ্ছে কমেন্ট করবা না। ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস অনলাইনে কখন দিতে হবে সেটা তো আমরা জানি, তাই না? আস্তে আস্তে করে শেষ করতে হবে। আপাতত হচ্ছে পদার্থ ক্লাস হচ্ছে এটা শেষ হবে, এটা শেষ হবার পরে তারপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ওইগুলো ধরা হবে। আপাতত বায়োলজি চলতেছে, বায়োলজি শেষ হলে এরপরে হচ্ছে কোন ক্লাস, ঠিক আছে? তো একটার পরে একটা শেষ হবে। তোমাদের এখন হচ্ছে সপ্তাহে 6 দিন করে ক্লাস হচ্ছে, বুঝতে পেরেছো? তো কোনটা কখন দেয়া লাগবে সেটা আমরা ভালোভাবে জানি, যে অনলাইনে আমরা কোনভাবে কোর্সটা সাজিয়েছি, কোনটা কোনভাবে শেষ করব। মানে হচ্ছে অতিরিক্ত বুঝলে যা হয় আর কি, ওর অবস্থা হচ্ছে সেটা। তাহিয়া আক্তার ভিক্টোরিয়া, আচ্ছা। এমএসটি পারবেন বলতেছে লুসাই পার, ওই বেশি বুঝলে যা হয় আর কি, সেই অবস্থাটা ওর হয়েছে। ক্লাস করবে আর হচ্ছে কোনো ই নেই। আচ্ছা, ভিক্টোরিয়া হ্রদ থেকে, এটা কোথা থেকে? নীল নদের উৎপত্তি স্থলটা কোথায়? নীল নদের উৎপত্তি স্থলটা হচ্ছে ভিক্টোরিয়া থেকে। আচ্ছা, কিন্তু নীল নদ না বলে যদি একটু বাংলাদেশ থেকে আসে, নীল নদ আপনারা জানেন তো যে পৃথিবীর সর্ববৃহৎ নদী, পৃথিবীর ওর নাম হচ্ছে নদ, কিন্তু ও প্রশ্ন আসে এইভাবে, পৃথিবীর সর্ববৃহৎ নদী কোনটি? সর্ববৃহৎ নদী হচ্ছে নীল নদ, যেটার উৎপত্তি স্থল ভিক্টোরিয়া হ্রদ। আচ্ছা, কিন্তু নীল নদ যদি না এসে যদি বলে মেঘনা নদীর উৎপত্তি স্থলটা কোথায়, একটু বলতে পারবেন আপনারা? মেঘনা নদীর উৎপত্তি স্থল, এখান থেকেই হচ্ছে আনসার করেন, এখানেই আছে। প্রশ্নগুলো ওইভাবেই সাজানো গোছানো। নীল নদের উৎপত্তি স্থলটা কোথায়? সবাই একটু দ্রুত জানান যে নীল নদের উৎপত্তি স্থল, মেঘনা নদীর উৎপত্তি স্থলটা কোথায়? একটু দ্রুত আপনারা হচ্ছে জানাবেন, হ্যাঁ। এই প্রশ্নটা শেষ করব। মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়? সবাই একটু দ্রুত। ভাইয়া নেক্সট ক্লাস 6টায় দেয়া যায় না? ভাইয়া নেক্সট ক্লাসটা 6টায় দেয়া যায় না? নেক্সট ক্লাসটা 6টায়, 6টা থেকেই তো নিলাম আজকে। আচ্ছা, সঞ্জিদা ইসলাম বলতেছে নেক্সট ক্লাসটা আসলে তোমাদের জন্য না, বড় ভাই আপুদের জন্য। তোমরা হচ্ছে করবা যখন হচ্ছে শেষ করবা এটা। আচ্ছা, মেঘনা হচ্ছে লুসাই পাহাড়। আরিফা জান্নাতি হচ্ছে সিকিম পর্বতমালা থেকে না, ভিক্টোরিয়া হ্রদ থেকে। তো বললাম ভিক্টোরিয়া হ্রদ থেকে নীল নদ, এখানে নীল লিখলাম, এটা ব্লক। এরপর হচ্ছে মেঘনা নদীর উৎপত্তি স্থলটা হচ্ছে আসামের লুসাই পাহাড়। আসামের লুসাই পাহাড় থেকে বাংলাদেশের মেঘনা নদীর উৎপত্তি হয়েছে। শুধু মেঘনা না, ওদিন তো আপনাদের নদীর চ্যাপ্টারটা পড়াইলাম, আপনাদের পারার কথা। আসামের লুসাই পাহাড়, শুধু মেঘনা না, বাংলাদেশের আরো একটা আছে, আরো একটা নদী আছে যেটা আসামের পাহাড় থেকে আর কি, লুসাই পাহাড় থেকে হয়েছে, সেটা আসাম না। আমি একটু ক্লিয়ার করি, এটা একটু মনে রাখবেন। এই যে লুসাই পাহাড়টা, এইটা হচ্ছে অনেক এলাকা জুড়ে বিস্তৃত। এটার একটা অংশ পড়ছে হচ্ছে আসামে, আর এক অংশ পড়েছে হচ্ছে মিজোরামে।
আসামের অংশ থেকে বের হয়েছে মেঘনা, আর মিজোরামে যে লুসাই পাহাড়টা আছে সেখান থেকে বের হয়েছে বাংলাদেশের কোন নদী বলতে পারবেন? একমাত্র খরস্রোতা নদী, এবং যে নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। নদীর নাম হচ্ছে কর্ণফুলী। এই কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হচ্ছে আসামের লুসাই পাহাড়। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় সিকিম পর্বতমালা থেকে না, এখন যদি বলি তিস্তা, এটা আপনাদের নার্সিং পরীক্ষায় অনেকবার আসছে যে তিস্তা নদীর উৎপত্তি স্থলটা কোথায়, তাহলে কি হবে? অবশ্যই সিকিম পর্বতমালা থেকে হচ্ছে কোনটা? তিস্তা। তাহলে তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে কোনটা? সিকিম পর্বতমালা। ঠিক আছে, আচ্ছা, তিস্তা নদীর উৎপত্তি স্থলটা কোথায়? সিকিম পর্বতমালা থেকে। কে কোন ব্রাঞ্চ থেকে হচ্ছে ক্লাসটা দেখেছি লাস্ট একটা বার হচ্ছে জানাবো যে ভাইয়া এইখান থেকে হচ্ছে যুক্ত ছিলাম আপনার সাথে সবাই। আর বর্তমানের যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ, এখানে যদি টিকে থাকতে হয় কেউ একটা বিন্দু হচ্ছে আপনাকে ছাড় দেবে না। এখানে নিজের জায়গাটা নিজের করে নিতে হবে। এইখানে যদি আপনাকে টিকে থাকতে হয়, লড়াই করে টিকে থাকতে হবে। আপনার ক্যান্ডিডেট হবে, পরীক্ষার্থী হবে 1,00,000+। সেখান থেকে আপনাকে যদি আপনার সিটটাকে দখল করে নিতে হয়, কোনোভাবেই আপনি এটাকে হচ্ছে হেলায় খেলায় নষ্ট করলে টাইম তাহলে হচ্ছে হবে না। প্রত্যেকটা ন্যানো সেকেন্ড বাই যদি টাইমটাকে হিসাব করে যদি আপনি পা ফেলতে পারেন তাহলেই আপনি সফলতা পাবেন। এর বাইরে আসলে আদৌ সফল হওয়া সম্ভব না। এই সোনা পাখিটার সাথে যদি হচ্ছে সম্পর্কটা ছিন্ন করতে পারেন তাহলে এটা হচ্ছে আপনার লাইফের জন্য সবথেকে বেস্ট টার্নিং পয়েন্ট। এটাকে যতটা কম সময় দিবেন এটাই হচ্ছে আপনার জন্য হচ্ছে ভালো। যদি এটাকে হচ্ছে বন্ধ করতে পারেন কিছুদিনের জন্য, বা শুধু ভালো কাজে ব্যবহার, যে অনলাইন ক্লাস বা হচ্ছে অন্য কিছু, তাইলে ঠিক আছে। কিন্তু এটাকে হচ্ছে অপব্যবহারটা এখন কিছুদিনের জন্য বন্ধ রাখেন। বিশেষ কোনো ব্যক্তিবর্গ থাকলে আগেই বলেছি যে 3 বেলা নাপা ট্যাবলেট, এর বাইরে আর কিছু না। যদি সেলাইন লাগাতে যান ঘন্টার পর ঘন্টা, তাহলে মনে করবেন আপনি যে 5-10টা মিনিট এই ফোনের পিছনে ব্যয় করতেছেন, এই 5-10টা মিনিটে অন্য একটা স্টুডেন্ট 10টা এমসিকিউ পড়ে আপনার থেকে আগায় যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো এখানে আসলে কোথাও হচ্ছে কাউকে টাইম দিবেন না, ছাড় দিয়েন না। আপনি নিজের মতো করে হচ্ছে প্রিপারেশন নেন। ইনশাল্লাহ পরীক্ষার শেষে যেন হাসি মুখে আপনারা হল ত্যাগ করতে পারেন, এবং হল ত্যাগ করার পরপরই যেন ভাইয়াদেরকে মেসেজ করে জানাইতে পারেন যে ভাইয়া পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ টিকে যাব বা চান্স একটা হয়ে যাবে। সাধারণ জ্ঞান বিষয়ের জন্য যতটুকু সাহায্য করা দরকার, কিভাবে কি আসবে না আসবে, সাজেশন যা লাগবে সবকিছু ইনশাল্লাহ দিয়ে দিব। টেনশন করতে হবে না। প্রতিনিয়ত ক্লাসগুলো যুক্ত হও, ক্লাসগুলো করো, এবং তোমাদেরকে ওই প্রশ্নগুলোই পড়ানো হয় যেগুলো বারবার পরীক্ষা আসছে এবং আসবে। বুঝতে পেরেছো? তোমাদের সময়ের অনেক মূল্য, এই সময়ের মূল্য এগুলো মাথায় রেখেই আমরা শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে পড়াই, এর বাইরের প্রশ্নগুলো পড়ানো হয় না। তো এগুলো হচ্ছে মাথায় রেখে তোমরা হচ্ছে ক্লাসটা করো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ক্লাস কেমন লাগছে অবশ্যই হচ্ছে জানাবা। এর থেকে কোনো ভালো ওয়েতে তোমাদেরকে হচ্ছে বোঝানো যায় কিনা, শেখানো যায় কিনা সেটাও আমাকে জানাবা যে ভাইয়া না এর থেকে এভাবে করলে আরো বেশি বেটার হয়। সেভাবে ট্রাই করবো, বাস নিজের বেস্টটা দিয়ে হচ্ছে ট্রাই করি সবসময়। তোমাদের সাথে থাকার জন্য অবশ্যই জানাবো যে ক্লাস কেমন লাগছে। আর আজকের মতো তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিব। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। যে লাস্ট ডায়লগ যেটা, নো মোর টুডে, গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ ফর অল। ঠিক আছে?